আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা হচ্ছে এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের ট্যাগ কোশ্চেন এবং প্রোনাউন্সিয়েশনের উপর। সো আমাদের যেহেতু সিলেবাস শর্ট করে দেওয়া হয়েছে, তো গ্রামারিক্যাল এখন প্রত্যেকটা আইটেমই খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং আজকের আমাদের আইটেমটা নিয়ে আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় চৌধুরী মোহাম্মদ রেজাউল করিম ভাইয়া। সো ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাহিম, কেমন আছেন? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। আমরা একটু অপেক্ষা করি, আমাদের হ্যাঁ, স্টুডেন্টরা জয়েন হচ্ছে। তোমরা কমেন্টে প্লিজ রেসপন্স দেখাই দাও যে অডিও ঠিক আছে কিনা আমাদের, কিংবা অবশ্যই কে কোথা থেকে আসতেছো এবং কোন স্কুলে তোমরা পড়তেছো সবাই জানিয়ে দিতে পারো কমেন্টে। আসসালামু আলাইকুম। রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এসএসসি 2021 ক্র্যাশ কোর্সের প্রথম ইংরেজি ক্লাসে তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ রেজাউল করিম, এবং তোমাদের প্রতি সপ্তাহে শুক্রবার এবং শনিবার এই 2 দিন ইংরেজি ক্লাসটা হবে ঠিক এই সময়ে। হয়তো কখনো সময় একটু পরিবর্তন হতে পারে, এবং এই কোর্সটিতে আমি থাকবো তোমাদের সাথে, এবং তোমাদের এবং আমাদের সবার প্রিয় মুনজারিন আপুও থাকবেন পরবর্তীতে। তো আমি দেখতে পারতেছি যে সবাই মোটামুটি জয়েন করে ফেলছে। আরো যারা জয়েন করেনি কাইন্ডলি সবাই শেয়ার করে মেনশন করে জানিয়ে দাও যে প্রথম ইংলিশ ক্লাসটা শুরু হয়ে গেছে এসএসসি 2021 ক্র্যাশ কোর্সের। তো অ্যাকচুয়ালি প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে শর্ট সিলেবাসটা আমাদের সেকেন্ড টাইম আবার দিল বোর্ড কর্তৃক। সো সেইখানেও আমরা বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারলাম, এবং সিগনিফিকেন্ট কিছু পরিবর্তন। এবং সিগনিফিকেন্ট পরিবর্তনগুলো হচ্ছে যে আমরা দেখতে পারলাম যে মার্কস ডিস্ট্রিবিউশনে অনেক ধরনের পরিবর্তন। অর্থাৎ দেখা গেল প্যারাগ্রাফ 15 করে আসতেছে, দেন আমরা দেখলাম স্টোরি রাইটিং এ মার্কস বেড়ে গেছে। এরকম সবগুলোতে মার্কস বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের কিন্তু গ্রামার পোর্শনও প্রত্যেকটা যে আইটেম ছিল এগুলোকে কমিয়ে আনার পর যেগুলো এখন আমাদের আছে এই সেকেন্ড টাইম রিপাবলিশড যে শর্ট সিলেবাস, সেখানে কিন্তু একই অবস্থা। সো প্রথমত আমাদের আজকের ক্লাসের টাইটেলটা তোমরা অলরেডি দেখতে পারতেছো স্ক্রিনে, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন অ্যান্ড পাংচুয়েশন। সো বেসিক্যালি এই ট্যাগ কোশ্চেনে আমাদের একসময় ছিল 5 মার্কস ক্যারি করতো আমাদের, এবং খুবই ইজি একটা টপিক আমাদের সবার জন্য। আশা করি তোমরাও খুব পছন্দ করো এই টপিকটা। এই এসএসসি সিলেবাসের গ্রামাটিক্যাল অপশনের সবচেয়ে মজার একটা টপিক এটা। এবং আরেকটা টপিক হচ্ছে পাংচুয়েশন, এটা এক সময় 5 নাম্বার ছিল আমাদের এসএসসি এক্সামে। তো এখন দেখা গেছে যে দুটোতে নাম্বার একটু পরিবর্তন হয়েছে। যদি আমরা একটু তাকাই স্ক্রিনের দিকে আমরা দেখতে পারবো যে ট্যাগ কোশ্চেনে যেটা হয়েছে, ট্যাগ কোশ্চেনে 5 ছিল হয়ে গেছে 7, আর পাংচুয়েশনে ছিল 5 সেটা হয়ে গেছে 10। এখন যেটা হলো সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন তোমাদেরকে 7টা অ্যান্সার দিতে হবে, এবং পাংচুয়েশন অ্যান্সার করতে হবে অ্যাটলিস্ট কেন বলতেছি আমি, 20টাই দিতে হবে। কারণ তুমি 20টা দিবা এবং 20টা সঠিকভাবে দিলেই তোমার নাম্বার কিন্তু এসে পড়তেছে কত করে, 0.5 করে। সো 10 নাম্বার তুমি পেয়ে যাচ্ছ। সো আমাদের আজকের এই ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে আমাদের ট্যাগ কোশ্চেন এবং পাংচুয়েশন, যে দুইটা টপিক আমাদের সবচেয়ে প্রিয় টপিক এবং আমরা সবাই মোটামুটি পারি, সেগুলোকে ঝালাই করে নেওয়া, এবং এইভাবে আমরা পড়ব যেন কোনোভাবে এখান থেকে আমাদের কোনো মার্কস কাটা না যায়। তো প্রথমত আমি শুরু করব হচ্ছে ট্যাগ কোশ্চেন দিয়ে। আশা করি সবাই আমরা জয়েন হয়ে গেছি, তো সবাই মনোযোগ দেই। ওকে, সো ট্যাগ কোশ্চেনের যে ব্যাপারটা হলো যে আমরা অনেকেই বন্ধুদের সাথে কথা বলার সময় বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। ধরো তুমি এখন তোমার এক বন্ধুর সাথে বসে আছো, তো তোমার বন্ধুকে তুমি বলার চেষ্টা করতেছো, দোস্ত আজকে আমরা খেলা দেখতে যাই। তো সে কোনো কথা বলতেছে না, সে মোবাইলে কোনো একটা গেম খেলতে বিজি। তুমি আবার বললা যাবি না, যাবি। তো এই যে ব্যাপারগুলা, এই যে তোমার রিয়েকশন গুলা, এগুলাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। অর্থাৎ আমরা আরো সহজ করে যদি বলি, কারো দৃষ্টি আকর্ষণের জন্য কাউকে আমরা যদি একটা নির্দিষ্ট কথা বলার পর তার দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে আবার ছোট করে সেই কথাটা বলি, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ট্যাগ কোশ্চেন।
সো এই ট্যাগ কোশ্চেন কিন্তু আমরা শুধুমাত্র এই এসএসসি সিলেবাসের জন্য না, আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে ব্যবহার করে থাকি। খুব মানে এমন একটা কমন জিনিস যেটা ইউজ না করে আমরা থাকতে পারি না। সো কোশ্চেন ট্যাগ যেই ব্যাপারটা, সেটা যদি আমরা প্রথমত দেখি, প্রথম যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট আর হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। অর্থাৎ ফার্স্টে আমাদের বুঝতে হবে একটা পজিটিভ স্টেটমেন্ট কি এবং নেগেটিভ স্টেটমেন্ট কি। সো আমরা একটু খেয়াল করি যে এই যে পজিটিভ আর নেগেটিভ স্টেটমেন্ট, কেন এটা বললাম? কারণ অনেক সময় দেখা গেছে যে কোশ্চেন ট্যাগ করার সময় প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সটা কি আছে, আমাদের সেন্টেন্সটা পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে। তো আমি যদি বলি আই এম এ স্টুডেন্ট, তাহলে নিশ্চয়ই আমি বলবো যে এই স্টেটমেন্টটা হচ্ছে একটা পজিটিভ স্টেটমেন্ট। ঠিক সেইখানে আমি যদি জাস্ট নট এখানে লাগিয়ে দিই এই জায়গাটায়, তখন কিন্তু আমার এই স্টেটমেন্টটা আর পজিটিভ থাকলো না, কি হয়ে গেল? নেগেটিভ। তো চলো আমরা একটু স্ক্রিনের দিকে তাকাই যে প্রথম কি কথাটা আমরা এখানে লিখেছি, যে একটা কোশ্চেন ট্যাগ যখন আমরা বানাবো তখন আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে সেন্টেন্স গুলো আছে আইদার ইট ইজ পজিটিভ অর ইট ইজ নেগেটিভ, এটাকে কি করতে হবে? সামহাও আমাকে এই সেন্টেন্সটাকে অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে, দেন আমাকে ইউজ করতে হবে কমা, এবং দেন হচ্ছে সেই কাঙ্ক্ষিত কোশ্চেন ট্যাগ, আর তারপর হচ্ছে নোট অফ ইন্টারোগেশন। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এই নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ তুমি যদি না বসাও এই নোট অফ ইন্টারোগেশন তাহলে কিন্তু তোমার মার্কসটা কেটে যাবে, অর্থাৎ তোমার যদি তোমার কোশ্চেন ট্যাগটা সঠিকও থাকে তাহলে হবে না। তো এখন আমরা একটু পূর্ববর্তী পড়ার দিকে যাই। আমরা অলরেডি জানি যে সেন্টেন্সের স্ট্রাকচার ওয়াইজ 5টা ভাগে আমরা ভাগ করতে শিখেছি। সেগুলো কি কি আমরা যদি বলি, সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ অর ডিক্লারেটিভ সেন্টেন্সেস, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, তারপরে হচ্ছে ইম্পারেটিভ, তারপর হচ্ছে অপটেটিভ, আর তারপর হচ্ছে এক্সক্লেমেটরি। তাহলে এই প্রত্যেকটা কিন্তু আমাদের এই কোশ্চেন ট্যাগে খুব দারুণ ভাবে জড়িয়ে আছে এবং এগুলো আমাদের জানা লাগবে। ওকে, দেন যদি আমি একটু পরবর্তী স্লাইডটার দিকে যাই, আমরা দেখতে পারবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা স্ট্রাকচারাইজড করব, যে আমার কোশ্চেন ট্যাগটা আমার স্ট্রাকচারাইজড কিভাবে করা যায়। সবার প্রথমে একটা কথা বলে রাখি যে আমরা সবাই পার্সন সম্বন্ধে জানি, আমরা জানি যে পার্সনটা কি। সো আমরা যদি একটু দেখি যে পার্সন কি, তাহলে আমরা বলবো যে পার্সন হচ্ছে 3 ধরনের। কি কি? সেই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর হচ্ছে আমাদের থার্ড পার্সন। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা যে আমরা অনেকেই জানি না যে একটা প্রোনাউনের ক্লাসিফিকেশন আছে, বা হয়তো জানি, যারা জানি না তারা জেনে নিই, আর যারা জানি তারা কমেন্ট বক্সে বলতে পারি যে হ্যাঁ আমরা জানি। তাহলে সেই প্রোনাউনের ক্লাসিফিকেশনে প্রথম যেই প্রোনাউনটা সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, এবং সেটা পুরোটা বেস্ট করে এই 3 প্রকারের পার্সনের উপর। এবং আমরা সবাই জানি কি কি। ফার্স্ট পার্সন আমরা বেশি এলাবোরেট করব না, আমরা আই অথবা লিখে দেব মি, সিলেক্টিভ ফর্ম। এখানে সেকেন্ড পার্সনে ইউ লিখে দিলাম, থার্ড পার্সনে আমরা হি, শি বা এনি সর্টস অফ নেম লিখে দিলাম। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যখন আমরা অবশ্যই কোশ্চেন ট্যাগ করব তখন আমাকে মনে রাখতে হবে অনলি কোশ্চেন ট্যাগটা শুধুমাত্র এই কয়েকটা পার্সনের উপরই হবে। অর্থাৎ আমি যাই বলি না কেন, কখনো নাম থাকলে সেই নামটা কিন্তু কোশ্চেন ট্যাগে ইউজ হবে না। তাহলে এবার একটু বলি কিভাবে। ধরো এখানে আছে হচ্ছে হি ইজ গোয়িং দেয়ার, আমি বলেছি ইজ নট হি। আমি কোশ্চেন ট্যাগটার ক্ষেত্রে এই যে দেখতে পেলাম এই হিটা হচ্ছে আমাদের কি সেই কাঙ্ক্ষিত পার্সন। কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে এই যে যদি হি এর জায়গায় ধরো আয়মান ভাইয়ার নাম থাকতো, যে আয়মান ভাইয়া ইজ গোয়িং দেয়ার আর আয়মান ইজ গোয়িং দেয়ার, সেখানেও কিন্তু কি হইতো? ইজন্ট হি হইতো। তাহলে আরেকটা জিনিস আমরা জেনে গেলাম কোশ্চেন মার্কের পরপর যে আমাদের অলওয়েজ প্রোনাউনটা কি হবে? পার্সন হিসেবে ইউজ হবে, অর্থাৎ সাবজেক্টের কোশ্চেন ট্যাগে। দেন যে জিনিসটা সেইটা হচ্ছে আমাদের জানতে হবে, সেইটা হলো যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ হইলে আলটিমেটলি কিভাবে আমরা ভার্ব গুলা চেঞ্জ করব। সো চলো আমরা আরেকবার জেনে নিই যে ভার্ব গুলা কি কি আছে। আমরা অলরেডি জানি যে ভার্বের কিছু ফর্মের ভিতরে একটা হচ্ছে টু ডু ভার্ব, আরেকটা হচ্ছে টু বি ভার্ব, এবং আমরা টু হ্যাভ ভার্বও পেয়ে থাকি। তো দেখা গেছে যে টু ডু ভার্বে আমরা কি পাই? ডু, ডাজ, ডিড। আমরা টু বি ভার্বে পাই হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার,
এবং টু হ্যাভ ভার্বে আমরা কি পেয়ে থাকি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। প্রত্যেকটা কিন্তু কি অনুসারে চেঞ্জ হয়? টেন্স অনুসারে চেঞ্জ হয়। আমাদের 3 প্রকারের টেন্স আছে এবং সেই 3 প্রকারের টেন্সের ভিতরে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার 3 ভাবে আমরা এই ভার্বগুলোকে পেয়ে থাকি, ভার্বের ফর্মগুলোকে পেয়ে থাকি। এখন যে কথাটা হচ্ছে সেটা যদি আমরা একটু তাকাই, সেটা হবে সেটা হচ্ছে যে কিভাবে আমরা কোশ্চেন টেকটাকে গঠন করতে পারি অক্সিলারি ভার্বগুলোকে ব্যবহার করে। তো আমাদেরকে অলরেডি আরেকটা অক্সিলারি ভার্ব সম্বন্ধে জানতে হবে, সেটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের, যাকে আমরা বলতেছি মোডাল অক্সিলারি ভার্ব। তোমরা সবাই পরিচিত মোডাল অক্সিলারি ভার্বের সাথে। চলো আমরা একবার দেখে নিই যেগুলো কি কি। আমরা বলে থাকি উড, আমরা বলে থাকি শুড, আমরা বলে থাকি ক্যান, কুড। প্রত্যেকটা কিন্তু একটা আলাদা আলাদা অর্থ আছে। হ্যাঁ, শুড মানে আমরা বলতেছি হচ্ছে উচিত, আমরা উড দিয়ে বোঝাচ্ছি হয়তো ফিউচার টেন্সটাকে কনভার্ট করে আমরা যখন ইউজ করব তখন আমরা এটা উড ব্যবহার করব, যখন পাস্ট হিসেবে আমরা বলবো। তারপরে আমাদের আছে মে, মাইট, আমাদের আছে ডেয়ার, তারপরে আছে আমাদের ওট, নিড। এই সবগুলো হচ্ছে আমাদের কি, আমাদের এক একটা মোডাল অক্সিলারি ভার্ব। এখন কথা হচ্ছে যে কেন এগুলা বেশি দরকার। আমরা যদি একটু পরের স্লাইডটার দিকে তাকাই, সেটা হচ্ছে যে আমাদের কন্ট্রাক্টেড ফর্ম খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ ট্যাগ কোশ্চেন করতে যাবা, কন্ট্রাক্টেড ফর্ম জানি না, তাহলে কিন্তু কখনোই আমরা ট্যাগ কোশ্চেন করতে পারবো না। সো একটু দেখে নেই যে অ্যাকচুয়ালি কন্ট্রাক্টেড ফর্মটা কি। কন্ট্রাক্টেড কথাটা দিয়ে আমরা কি বুঝি? কন্ট্রাক্টেড মিনস সংকুচিত, সংকুচিত করা ফর্ম। সো স্বাভাবিকভাবে আমরা দেখতে পারবো যে এই যে আমাদের ফুল ফর্মগুলো কিভাবে এগুলাতে কন্ট্রাক্ট করা হয়। এবং একটা আমরা কিন্তু দেখতে পারি যে এম নট কে আমরা বলতেছি আরেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সামনে একটু পরেই কাজে লাগবে। দেন আর নট কে আরেন্ট, ডিডেন্ট কে ডিডেন্ট, ডেয়ার নট কে ডেয়ার নট, দেন হচ্ছে ইজ নট কে ইজেন্ট। এইভাবে করে কিন্তু আমরা অনেকগুলো কন্ট্রাক্টেড ফর্ম পাচ্ছি। সবাই আমরা জানি তো এই কন্ট্রাক্টেড ফর্মগুলা? যদি না জেনে থাকি কাইন্ডলি স্ক্রিনের দিকে তাকাই এবং বোঝার চেষ্টা করি এবং আবার একবার ঝালাই করে নেই যে কি কি কন্ট্রাক্টেড ফর্মগুলো আমাদের আছে। কারণ ফুল ফর্মগুলোকে আমাদের কন্ট্রাক্টেড বানাতে হবে অথবা কন্ট্রাক্টেড ফর্মগুলোকে ফুল ফর্ম বানাতে হবে, অর্থাৎ আমাদের ভাইস ভার্সা কাজটা করতে হবে। ওকে, সো আমরা একটু দেখে নিই। আমরা সাধারণত এই ব্যাপারটা একটু দেখবো যে ইউজ টু, আমাদের যে ইউজ টু আছে এই জিনিসটা, ইউজ টু অনেক সময় আমাদের ডিডেন্ট হিসেবে ইউজ হইতে পারে, আবার আমাদের ইউজ নট হিসেবে ইউজ হবে। এটা আমরা পরবর্তীতে দেখে নেব কিভাবে এটার ব্যবহার হয়। তারপর আমাদের আছে উইল, তাহলে হয়ে যাবে ওন্ট, উড হয়ে যাবে উডন্ট। এইভাবে হচ্ছে আমাদের চেঞ্জ গুলো হবে। দেন আমরা যদি এই জিনিসটা পারি সবাই, তাহলে আমরা মনে হয় পরবর্তী স্লাইডে যেতে পারি। সেইটা হচ্ছে এখন যে ট্যাগ কোশ্চেন করার যে কিছু নিয়ম বা রুলস। আমি খুব দ্রুত বলে যাব কারণ আমি জানি এটা তোমরা সবাই পারো। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রথমতেই সেন্টেন্সটার কোনো পরিবর্তন হবে না, হলো। সেকেন্ড হচ্ছে কমা বসাইতে হবে। দেখো কমাটা মিস করো, কিন্তু পাংচুয়েশন পড়বো আমরা একটু পরেই। কমা মিস করা যাবে না, সাবধান, কমা মিস করা যাবে না। দেন আমাদের কোশ্চেন ট্যাগটা বসবে, তারপরে আমাদের কি হয়ে যাবে, সেই ইন্টারোগেশন মার্ক, শেষ। দেন আমরা যদি সেকেন্ডারিতে পজিটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে নেগেটিভ ট্যাগ, নেগেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে পজিটিভ ট্যাগ, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুইটা কথা। যে আমাদের পজিটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের নেগেটিভ ট্যাগ, আর নেগেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে হচ্ছে পজিটিভ ট্যাগ। এর মানেটা কি? সহজ করে বললে একটাই কথা, ধরো আমি বলতেছি হাসান ইজ এ ট্রুথফুল বয়, তাহলে কি এটা বোঝা যাচ্ছে যে এটা এর ভিতরে কোনো নো নাই, নট নাই, তাহলে এটা অবশ্যই একটা পজিটিভ স্টেটমেন্ট। তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, এখন এটাকে কোশ্চেন টেক বানাতে হবে। তাহলে আমি আগেই বলে দিচ্ছি যে আমাদের বি ভার্ব গুলো থাকে, আমাদের টু ডু ভার্ব গুলো থাকে, এগুলোকে আমাদের কি করতে হবে, ডিরেক্টলি নেগেটিভ থাকলে পজিটিভ, পজিটিভ থাকলে নেগেটিভ। এখানে পজিটিভ আছে তাই এখানে হয়ে যাবে নেগেটিভ, ইজ নট। এবং আমি বলেই দিয়েছি তোমাদেরকে পার্সন ওয়াইজ যে হাসান হচ্ছে কি একটা থার্ড পার্সন। সো হাসানের জায়গায় আমরা বসাবো হচ্ছে হি। আমরা কিন্তু হাসান লিখবো না, হাসান যদি লিখি তাহলে কিন্তু আমরা যে কোনো সময় বুঝতেই পারবো যেটা ভুল করে ফেলতেছি। কারণ আমাদের কোশ্চেন থেকে কখনোই প্রোনাউনের ক্ষেত্রে কোনো প্রকার কি বলা যায় যে প্রপার নাউন বা অন্য কিছুকে ইউজ করতে পারবো না। ওকে, সো আমি যদি হাসান লিখে দিই দেন এটা প্রপার নাউন হয়ে গেল, সো এটা আমরা ব্যবহার করতে পারবো না। তেমনি করে শি ডাজ নট লাইক টি, দেখতেই পারতেছো তোমরা যে এই যে ডাজন্ট, ডাজ নট দিয়ে বোঝাচ্ছে এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট। দেন তোমরা বসিয়ে দিবে এখানে ডাজ, জাস্ট নটটাকে অমিট করে দিয়ে দেন শি। আশা করি তোমরা সবাই এটা খুব ভালো মতো বুঝতে পারতেছো। দেন আমরা চলে যাই হচ্ছে নেক্সট স্টেপে। এখন আসো আমরা একটু আরো এতক্ষণ তো ইউনিফর্মলি অনেকগুলা দেখলাম, এখন একটু দেখি যে কিভাবে আমরা কোশ্চেন ট্যাগ গুলো একের পর এক করতে পারি। তো প্রথমত আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের 5 ধরনের সেন্টেন্স আছে। সেন্টেন্স ওয়াইজ যদি তুমি ধরো অ্যাসার্টিভ সেন্টেন্স গুলোকে আমরা কি করব, কোশ্চেন ট্যাগ করব।
সো অ্যাসার্টিভ সেন্টেন্স কি আমরা জানি তো? অবশ্যই জানি। তো সেখানে আমরা পেয়ে গেলাম অ্যাফার্মেটিভ আর হচ্ছে নেগেটিভ। ধরো অ্যাফার্মেটিভ একটা জিনিসে আসলো, হি ইজ এ লায়ার। এটাকে কি করতে হবে? সেটাকে কি করতে হবে? অবশ্যই আমাদের সাহায্যকারী ভার্বটা আছে, এটাকে আমরা চেঞ্জ করে দিব এবং পরবর্তীতে আমাদের প্রোনাউনটা ইউজ হয়ে যাবে। সেকেন্ড যদি আমরা দেখি সেইটা হচ্ছে যে আমাদের একটু বুঝতে হবে যে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গুলো কি এবং নাউন প্রোনাউন কিভাবে কাজ করে। একটু খেয়াল করি। ধরো আমি 3টা সেন্টেন্স লিখলাম এখানে। এখন যে ব্যাপারটা হচ্ছে যে সাহায্যকারী ভার্ববিহীন পজিটিভ ট্যাগ, অর্থাৎ আমরা তো এতক্ষণ খুব সাহায্যকারী ভার্বগুলো নিয়ে বলতেছিলাম ইজ, এম, ওয়াজ, ওয়ার। এখন আমরা আসি যেখানে আমাদের মেইন ভার্বগুলো এসে পড়তেছে। তাহলে একটু খেয়াল রাখতে হবে যে আমাদের ফর্মগুলা কি কি আছে, ফর্মেটিভ ওয়েতে আমাদের আগাতে হবে। তাহলে সবাইকে যদি আমি জিজ্ঞেস করি এই যে রিড, এটা কি ভার্ব ওয়ান নাকি ভার্ব টু? অবভিয়াসলি ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ভার্ব টু মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমরা কিন্তু এক বাক্যে বলে ফেলবো ভার্ব ওয়ান। কেন? কারণ আমরা জানি যদি আমাদের বাক্যের শেষে ইয়েস্টারডে বা এই ধরনের পাস্টে কিছু ঘটনা ঘটছে এরকম না থাকে, তাহলে অবশ্যই এটাকে কি বলবো আমরা? প্রেজেন্ট ফর্ম। তো আমরা ইজিলি লিখতে পারবো কি, আমরা লিখবো ডোন্ট আই। ডুটা হচ্ছে কেন? আয়ের সাথে আমার ডু বসে, আয়ের সাথে কি বসবে? ডু। এবং আমরা যেহেতু এটা একটা পজিটিভ স্টেটমেন্ট, হয়ে যাবে এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট। এবং অ্যাজ ইউজুয়াল আই তো নিজে একটা প্রোনাউন, তো বসিয়ে দিলাম আমরা, শেষ হয়ে গেল আমাদের। দেন যদি আমরা সেকেন্ডটায় আসি, হি রিডস ইংলিশ। আমরা জানি যে হি হচ্ছে একটা থার্ড পারসন এবং আমরা দেখতে পারতেছি যে হি হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার। আমরা জানি নাম্বার দুই ধরনের, কি কি বলে দাও তো তোমরা কমেন্টে? সিঙ্গুলার আর প্লুরাল, ঠিক আছে? সো এই যে হি, হি এর সাথে কিন্তু থার্ড পারসন হওয়াতে এটা হয়ে যাবে হি রিডস। তো থার্ড পারসনের সিঙ্গুলার নাম্বারের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, এই নিয়ম আমরা খুব ছোটবেলা থেকে পড়ে আসছি। সো হি রিডস ইংলিশ, আমরা কি করব? হি এর সাথে আমরা নিশ্চয়ই ডু বসাবো না, হি এর সাথে আমরা বসাবো হচ্ছে ডাজ। তাহলে কি হবে? ডাজন্ট। তাহলে প্রোনাউন আমার তো হি আছেই, তাহলে আমি কি বসাই দিব? ডাজন্ট হি। শি ওয়েন্ট দেয়ার। তাহলে আমি দেখতে পারতেছি আমার ভার্বটা একটু চেঞ্জ হয়েছে। কি হয়েছে? ভার্বটা একটু চেঞ্জ হয়েছে। এতক্ষণ ছিল হচ্ছে কি আমার সব প্রেজেন্ট ফর্ম, এখন আমি এসে পড়েছি হচ্ছে পাস্ট ফর্মে। সো পাস্ট ফর্ম নো প্রবলেম, আমার গো থেকে হয়ে যায় ওয়েন্ট। সো আমি শি ওয়েন্ট দেয়ার এর জায়গায় কি লিখে দিব? আমার অবশ্যই মনে রাখতে হবে, আমি বলে দিছিলাম টু ডু ভার্বের ডু, ডাজ, ডিড। তাহলে এই ডিড হচ্ছে আমাদের কি? এই কাঙ্ক্ষিত ভার্ব সেকেন্ড। সো হয়ে যাবে ডিডন্ট শি। সেই উদাহরণগুলো তোমরা দেখতে পারো স্ক্রিনে, যে উদাহরণগুলো দেওয়া আছে। এবং কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ কমেন্টে করো, কারণ হচ্ছে কমেন্ট বক্সে তোমরা কোশ্চেন করবা এবং আমরা সেই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য এখন বসে আছি। এবং কিভাবে তোমরা আরো শিখতে পারো তাই কিন্তু রবি 10 মিনিট স্কুল তোমাদের জন্য এই শর্ট সিলেবাসের যে ক্র্যাশ কোর্সটা সেটা ইন্ট্রোডিউস করেছে। সো সবাই আমরা একটু মনোযোগ দিই এবং দেখি কমেন্টে আসলে কে কে কি কি বলতেছে এবং সেগুলো অ্যান্সার নেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় আমরা অলরেডি এই স্লাইড দেখে ফেলেছি। এখন আসো হচ্ছে নেগেটিভ ট্যাগ। জাস্ট কি করবা? নেগেটিভ ট্যাগের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে নেগেটিভ ট্যাগ হলে আমাদের জাস্ট একটাই কাজ করতে হবে, সেটা হলো যে আমাকে আগে দেখতে হবে যে নেগেটিভ স্টেটমেন্ট আছে কিনা। আমি যদি তোমাদেরকে এখন দাঁড় করাই সবাইকে জিজ্ঞেস করি 1 2 3 4 5 6 যারা যারা আছো, যাদের নাম বলতে পারতেছি না, বাট সবাইকে জিজ্ঞেস যদি করি একের পর এক যে নেগেটিভ স্টেটমেন্ট কি, তোমরা কিন্তু সবাই সুন্দর করে বলে দিতে পারবা। তো আমরা এখানে একই নিয়মে যাব, কোনো নিয়মের কিন্তু হেরফের হবে না, নিয়মের কোনো চেঞ্জ হবে না। দেখে নাও এই যে আমার জিনিসটা, যে হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, দে উইল নট গো টু স্কুল, দ্য বয় ডাজ নট প্লে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক রেখে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটা নেগেটিভ স্টেটমেন্ট আছে। তো তোমাদের কিন্তু প্রথমেই বলে দিছিলাম কয়েকটা স্লাইড আগেই যে কন্ট্রাক্টেড ফর্মগুলো বসাতে হবে। সেই কন্ট্রাক্টেড ফর্মগুলো আসো দেখি। এই যে হ্যাজ নট, এই হ্যাজ নটের দিকে তাকাও, আমরা এখান থেকে নটটা সরিয়ে দিব, বসে পড়বে কি? হ্যাজ। এই যে উইল নট, উইল নটের জায়গায় আমরা নটটা সরিয়ে দিব, বসে পড়বে উইল। এবং ডাজ নটের জায়গায় আমরা সরিয়ে দিব হচ্ছে
নট এবং বসবে ডাজ। এবং অ্যাজ ইউজুয়াল আমি তো বলেই দিছি যে কিভাবে প্রোনাউন গুলা বসবে। এখন কথা হচ্ছে যে এইখানে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা একটু বলে দেই। সেইটা হচ্ছে যে এই যে দে জিনিসটা, এটা কি তারা, এই জিনিসটা হচ্ছে তারা। তোমাদেরকে একটু বলে দিই, এই দে আর উই এর ভিতরে একটা সাধারণ স্বাভাবিক সম্পর্ক আছে, এটা কিছুক্ষণ পরে আমরা আবার দেখব। সেটা হচ্ছে পার্সনের ক্ষেত্রে এরকম একটা রুলস আছে 2-3-1। আমি নিশ্চিত যে তোমরা সবাই চিনে ফেলছো রুলসটা। তো যারা যারা চিনো নাই তারা আসো আর একটু দেখি আমাদের সাথে যে 2-3-1 দ্যাট মিনস আমাদের সেকেন্ড পার্সন, দেন হচ্ছে থার্ড পার্সন, দেন হচ্ছে ফার্স্ট পার্সন। কিন্তু মনে রাখবা যেই অর্ডারে আমরা বসাই না কেন, যেই অর্ডারে আমরা বসাই না কেন, এইখানে আমার বসবে হচ্ছে আর, এবং এই তিনটা মিলে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে উই। এই জিনিসটা একটু মনে রাখবা। তাহলে আমি যদি বলি ইউ, হি and I are there, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে আর, যেহেতু আর আছে পজিটিভ স্টেটমেন্ট, এটা হয়ে যাবে aren't we। এইটা একটু কাইন্ডলি সবাই খেয়াল রাখবা, যারা নতুন আসছি তারাও একটু বোঝার চেষ্টা করি। তবে আরেকটা বেসিক জিনিস আছে, সেইটা হচ্ছে অনেক সময় তুমি যদি অপরাধ স্বীকার করতে যাও বা তোমার কোনো একটা ভুল তুমি করে ফেলছো, তখন কোনো অর্ডারটা তোমাকে দিয়ে শুরু হবে। কারণ কি, তুমি অপরাধী। ধরো আমি ভুল করছি, তাহলে আমি কি বলবো? আই, ইউ and he are guilty। তো তোমরা বুঝতেই পারতেছো কি হবে, aren't we, মানে আমরা সবাই হচ্ছে গিলটি। তাহলে এই জিনিসগুলো যদি আমরা একটু মনে রাখি, এগুলো মাঝে মাঝে আসে কোশ্চেনে, মাঝে মাঝে একটু ট্রিকি যদি করে ফেলে, সেই ক্ষেত্রে তোমরা এই ধরনের চেঞ্জগুলো পেতে পারো। আমরা একটু নেক্সট স্লাইডে চলে যাই। আশা করি এই পার্সন ওয়াইজ এই ব্যাপারটা সেটা তোমরা বুঝতে পারতেছো। যে যদি বুঝতে না পারো শাউট আউট করো কমেন্টে, আমরা তোমার প্রশ্নের উত্তরের জন্য বসে আছি, এবং অবশ্য উত্তর দেওয়ার জন্য বসে আছি অ্যাকচুয়ালি। আচ্ছা দেখো, এখন যে জিনিসটা হচ্ছে একটু চেঞ্জ করি আমরা। এতক্ষণ আমরা ছিলাম এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এখন আমরা আসি একটু মোডাল ভার্ব নিয়ে, একটু ফিউচার যেই আমাদের টেন্স আছে ইনডিফিনিট, সেইখানে কিভাবে হয় এটা একটু চেষ্টা করি বোঝার। দেখো আমরা যদি এদিকে তাকাই, যে মূল ভার্ব দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে ট্যাগ কোশ্চেনে রূপান্তরিত করা হয়, সেইখানে আমরা অনেক সময় ইউজ করতে পারি হচ্ছে ফিউচার টেন্স, অথবা আমরা ইউজ করতে পারি হচ্ছে মোডাল ভার্ব। দেখো তুমি যদি বলো আই, ধরো তোমার বাবা তোমাকে কোথাও বিকালে যেতে দিচ্ছে না, খেলতে চাচ্ছ, তাহলে আমি কি বললাম? যে আই ক্যান নট গো দেয়ার। তুমি তোমার ফ্রেন্ডকে ওভার দা ফোন বললা ইউ ক্যান নট গো দেয়ার, তুমি সেখানে যেতে পারবে না সামহাউ। তো এখন তোমাকে যদি বলে এটাকে কোশ্চেন ট্যাগ করে দেন, তুমি কি করবা? তুমি ইজিলি যেটা করবা সেটা হচ্ছে এই ক্যান নটের আমরা বুঝেই ফেলছি যে কন্ট্রাক্টেড ফর্ম এবং নেগেটিভ স্টেটমেন্ট কি হয়ে যাবে, এই যে আমার ক্যান আর এই যে হচ্ছে আমার কাঙ্ক্ষিত প্রোনাউন হয়ে গেল আই। ব্যাস, ঘটনা শেষ, আর কিছুই লাগবে না। এবং অবশ্যই নোট অফ ইন্টারোগেশন, বারবার বলতেছি তোমাদেরকে, এইটা কিন্তু অনেকেই ভুলে যায়। আমি অনেককে দেখছি এই জিনিসটা দিতে ভুলে যায়, তাড়াহুড়ায় লেখার সময়টা ভুলে যায়। আমরাও করছি ভুল এরকম, যখন আমরা এরকম এক্সাম দিছি ট্যাগ কোশ্চেনে। সো এটা কেউ ভুল করবো না প্লিজ, ওকে? আচ্ছা, ওকে। তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে যে মূল ভার্ব দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্স কি। তো আমরা আগেই বলছিলাম যে সেন্টেন্সের কিন্তু আমাদের কি ছিল, ফরম্যাট ওয়াইজ আমাদের 5 ধরনের স্ট্রাকচারালাইজ সেন্টেন্স ছিল, সেটার একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আসো একটু কথা বলি। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে সেইটা হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স গুলো আমাদের কি স্ট্রেট ফরওয়ার্ড সেন্টেন্স, যেখানে আমাদের সাবজেক্ট গুলা কি থাকে, উজ্জ্ব থাকে। তাহলে সেই সাবজেক্ট গুলা যেহেতু উজ্জ্ব থাকে, সেই ধরনের সেন্টেন্সে আমরা দুইটা জিনিস খেয়াল রাখবো। একটা হচ্ছে কোশ্চেন ট্যাগ করার সময় তোমরা সহজ নিয়ম, হয় তোমরা ওন্ট বসাবা আর নাইলে তোমরা উইল বসাবা। যদিও অনেকে অনেক ধরনের মতামত দিয়ে থাকে যে ওন্ট কখন বসাবো, উইল কখন বসাবো, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু ইজিলি ওন্ট এবং যেই তোমার উইল, এটাকে যে কোনো একটা বসাই দিলে হয়ে যায়। ধরো তুমি বলতেছো এই উদাহরণটার দিকে, ওপেন দা ডোর, তার মানে তোমাকে আমি বলতেছি ইউ ওপেন দা ডোর, তাহলে আলটিমেটলি এটাকে তুমি বসাই দিতে পারো ওন্ট ইউ। কি বসাই দিবা? ওন্ট ইউ। দ্যাট মিনস আমি তোমাকে বলতেছি, রাইট, ওন্ট ইউ। এটাকে তুমি উইল ইউ বলতে পারো, কোনো সমস্যা নেই।
এখন কথাটা হচ্ছে যে কখনো মাঝে মাঝে তোমাকে ট্যাগ হিসেবে ওন্ট ইউ না বসাইলেও হয়। যেমন যদি এরকম হয় যে সেন্টেন্সের ভিতরে সাধারণত তোমার এরকম অবস্থা থাকে যে তোমাকে পজিটিভ কিছু বোঝাচ্ছে, যে তোমাকে বললো যে প্লিজ গিভ মি এ পেন, তখন তুমি উইল ইউ লাগানোর চেয়ে তুমি বলতে পারো যে ওন্ট ইউ। সেই ক্ষেত্রে অর্থাৎ আমি যদি লিখি ব্যাপারটা যে প্লিজ গিভ মি আ পেন, তাহলে কিন্তু আমি এখানে সাধারণত উইল ইউ না বসিয়ে আমি ওন্ট ইউ বসাইতে পারি, জিনিসটাকে আরেকটু স্ট্রেস দেওয়ার জন্য। ওকে, সো এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখতে হবে। এন্ড দেন আমরা আরেকটা জিনিসে আসি যে সাধারণত ডোন্ট দিয়ে যদি শুরু হয়, আমরা একটু তাকাই স্ক্রিনের দিকে, সবাই বোর হয়ে যাচ্ছি, একটু পরে আমরা অন্য কথায় যাব, তার আগে একটু পড়ে নিই যে এই যে ডোন্ট দিয়ে যদি আমার বাক্য শুরু হয়, তাহলে ধরো বললাম যে ডু নট ফরগেট মি, কি জানি আসতেছে সামনে, কি দিবস, তো সেইখানে যদি কেউ কাউকে বলে যে ডু নট ফরগেট মি, তাহলে তুমি কি বলবা? যদি আমি বলি ওইটাকে কোশ্চেন ট্যাগ করতে, তুমি বলে দিবা হচ্ছে উইল ইউ। ওকে, সো ডু নট থাকলে সাধারণত তুমি কি বসাই দিবা? উইল ইউ, আর কিচ্ছু না, চোখ বন্ধ করে একদম, পরীক্ষা খাতা আসবে দিয়ে দিবা, কোনো দিক চিন্তা ভাবনা করবা না। দেন আসলে আরেকটা জিনিস আসি, সেটা হচ্ছে লেটস। অনেকগুলা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা দেখি যে লেটস দিয়ে শুরু হয়, আমাদের সবার প্রিয়, তাই না? লেটস গো ফর এ ওয়াক, লেটস গো টু ফিল্ড, এইগুলো আমরা বলে থাকি। তো দেখি যে এইখানে একটা উদাহরণ আছে যে লেটস ডু দা ওয়ার্ক, লেটস ডু দা ওয়ার্ক, দেখো চোখ বন্ধ করে লেটস যদি পাও বাক্যে, কিছু এদিক ওদিক চিন্তা করবা না, দিয়ে দিবা শ্যাল উই। আমার আর কিছু বোঝার দরকার নেই, আমি সঠিকভাবে স্ট্রাকচার লিখবো এবং আমি লিখে দিব হচ্ছে শ্যাল উই। আমার লেটস আছে, আমি শ্যাল উই দিয়ে দেবো। কিন্তু যদি লেটস এর জায়গায় এসে পড়ে লেট, অর্থাৎ আমার এই এসটা সরে যাচ্ছে, আমি বলতেছি যে লেট দেম ডু দেয়ার ওয়ার্ক, অথবা লেট হিম ডু হিজ ওয়ার্ক, লেট হার ডু দ্যাট ওয়ার্ক, এই ধরনের বিষয় কিন্তু আমরা উইল ইউ বসাবো। ভুলেও কিন্তু এইখানে শ্যাল উই লেখা যাবে না। এবং প্রশ্নগুলো যদি আমরা একটু পরে দেখবো এক্সারসাইজে, যে প্রচুর কোশ্চেন এসে থাকে লেটস দিয়ে। সো এটা কিন্তু ধরতে পারো যে এবার তোমাদের আসতে পারে, আসার সম্ভাবনা অনেক বেশি, যে যেই বোর্ডের অধীনে পরীক্ষা দিই না কেন, এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি, যে লেটস ডু দা ওয়ার্ক, লেটস গো ফর এ ওয়ার্ক, এই ধরনের ক্ষেত্রে আমরা বসিয়ে দিব শ্যাল উই। আর যদি এরকম না আসে, তাহলে আসতে পারে যে লেট হিম ডু দা ওয়ার্ক অর লেট হিম গো দেয়ার, সেই ক্ষেত্রে বসাবো উইল ইউ। তোমরা কি বুঝতেছো? যদি না বুঝে থাকো আমাকে বলো, আমি ট্রাই করি আবার চেঞ্জ করতে কিভাবে বোঝানো যায়। তো আমরা মোটামুটি সেন্টেন্স ওয়াইজ যেগুলো আছে কাছাকাছি চলে যাচ্ছি শেষে। এখন আসবো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, মজার ব্যাপার, এক্সক্লেমেটরি সেন্টেন্সের যেই প্রকাশ, সেটা কিন্তু আমরা বাংলায় প্রচুর করে থাকি। ধরো আমরা সবাই মিলে ক্রিকেট খেলতে গেলাম, ক্রিকেট খেলতে যাওয়ার পর আমরা ম্যাচটা জিতলাম, তাহলে কিন্তু আনন্দের কোনো শেষ নাই, বলছি হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তাহলে আমরা বুঝতে পারতেছি এটা কি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। অথবা ক্রিকেট খেলতেছে, এমন অবস্থায় দেখলাম আমার দলের একজন খুব সুন্দর একটা শট খেলছে এবং সেটা বাউন্ডারি হয়ে গেছে, কি বলবো? হাউ ফাইন দ্য শট ওয়াজ, অর হাউ ফাইন দ্য শট ইজ। তাহলে আমরা দেখতে পারতেছি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের মেইনলি তোমরা দুই টাইপের পাবা, একটা হচ্ছে হাউ দিয়ে আর একটা হচ্ছে হোয়াট দিয়ে। তো দুই ক্ষেত্রেই তোমরা যে জিনিসটা খেয়াল রাখবা, এই জায়গাটায় তুমি ধরো হাউ বা হোয়াটের এই অংশটাকে তুমি বাদ দাও, তুমি এইখানে একটু খেয়াল রাখবা। ওকে, তো সেইখানে আমরা কি করতে পারি, সেইটা হচ্ছে যে এই যে আমাদের এই হাউ ফাইন দ্য ফ্লাওয়ার ইজ, এই হাউ ফাইন আমরা ভুলে যাব, এটা আমার মনে রাখার কোনো প্রয়োজন নাই। আমি শুধু দেখবো যে আমার এখানে সাবজেক্টটা কি ছিল এবং এরপরে আমাদের বি ভার্বটা কি আছে। তো আমরা বললাম দ্য ফ্লাওয়ার ইজ সামথিং লাইক দ্যাট, অর হাউ ফাইন, হাউ বিউটিফুল, তাহলে এই যে ইজ বসে যাবে আমার ইজন্ট, আর এই ফ্লাওয়ারের জায়গায় এটা হয়ে যাবে ইট, কারণ এটা কি, এটা একটা বস্তু। তো বস্তুবাচক জিনিসের ক্ষেত্রে কিন্তু কখনো কি হতে পারে না, বস্তুবাচক জিনিসের ক্ষেত্রে হি সি এগুলা বসবে না। সো আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের আরো কয়েকটা উদাহরণ আমরা দেখব, সেটা হচ্ছে যেমন আমরা যদি বলি হাউ সুইটলি দ্য বার্ড সিংস, এইখানে কিন্তু আমাদের কি নাই, এখানে আমাদের কোনো বি ভার্ব নাই, এখানে কি নাই, আমাদের কোনো বি ভার্ব নাই। সো যেহেতু কোনো বি ভার্ব আমাদের নাই, সেহেতু কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা সেখানে ফেরত যাবো হচ্ছে টু ডু ভার্বে। সো হাউ সুইটলি দ্য বার্ড সিংস, কি করবা এটা ভুলে যাও, এটা মনে রাখার দরকার নাই, এইটুকু মনে রাখো, দ্য বার্ড সিংস, তাহলে এটা আছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে তুমি কি করে ফেলবা ডাজন্ট, যেহেতু দা বার্ড এটাও একটা বস্তু বা এনিমেল, এটাকে আমরা বলতে পারি ইট। এইভাবে করে আমরা কিন্তু
কি করতে পারি, আমরা মূলত যে 5 প্রকারের সেন্টেন্স আছে এইটা আমরা মোটামুটি করে ফেলতে পারি এবং আমাদের কোনো সমস্যা হওয়ার সেখানে কথা না। সো এখন আমরা একটু দেখবো যে আসলে কে কি কমেন্ট করতেছে, আর কি প্রশ্ন আমরা একটু দেখি। ওকে, দেখি হচ্ছে উইল নট আর ওন্ট এর ইউজটা একটু বুঝান। ওকে ভাইয়া, এটা বলেছে হচ্ছে অরণ্য কুমার। ওকে, আমরা একটু বোঝার চেষ্টা করি। উইল নট আর ওন্ট সহজ করে বলি অরণ্য, ব্যাপারটা হচ্ছে যদি তোমার বাক্যটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্টে হয় তখন তোমাকে উইল নটও বলতে পারে অথবা ওন্টও বসাইতে পারে, এইখানে তেমন কোনো পরিবর্তন হবে না। যেমন হি উইল নট গো দেয়ার, এখন এই উইল নটের জায়গায় যদি আমি লিখে ফেলি ওন্ট, হয়ে যাবে, কোনো সমস্যা নেই, একই জিনিস থাকবে। কিন্তু যদি ট্যাগ করতে যাই তখন কি রাখতে হবে, উইল নট বা ওন্ট যেটাই থাকুক আমাকে বসাই দিতে হবে কি উইল, উইল কি, ব্যাস আমার অ্যান্সার হয়ে গেল। ওকে, হ্যাঁ নওশিন, ওকে ওকে এটার ট্যাগ কোশ্চেন কি হবে, অক্সিলারি ভার্ব। হ্যাঁ আরএনট ইউ হবে, ওকে যদি হয় ইউ আর ইউ ওকে অর ইউ আর ওকে, আরএনট ইউ ওকে। আচ্ছা দেখি আর কে কি বলতেছে। এক্সাইটেটরি, আচ্ছা এক্সক্লেমেটরি মনে হয় না, এক্সক্লেমেটরি সেন্টেন্স আবার বুঝেছি, দাঁড়ান দাঁড়ান আবার বলতেছি। এক্সক্লেমেটরি সেন্টেন্স, আমরা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সকে দুই ভাগে বলতেছি। একটা হচ্ছে গিয়ে আমাদের কি আছে, সেইটা হচ্ছে যে আমরা হাউ দিয়ে শুরু করতে পারি, আবার শুরু করতে পারি আমরা হোয়াট দিয়ে। অর্থাৎ হাউ আর হোয়াট যাই দিয়ে শুরু করি না কেন সেটা আমাদের মানে ম্যাটার করে না, ম্যাটারটা করে হচ্ছে সেন্টেন্সের এখানে আমাদের কোন সাবজেক্টটা আছে এবং কি ভার্ব আছে। আমি আবার একটু লিখি, ধরেন আমরা লাইনটা লিখছি হচ্ছে এরকম, হোয়াট এ বিউটিফুল গেম ইট ওয়াজ। আমি যেটা বললাম যে এই ধরনের সেন্টেন্স গুলো হচ্ছে আমাদের কি পারতপক্ষে এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলা। আমার এখানে এক্সক্লেমেশন মার্ক দেওয়ার কোনো প্রয়োজন নাই যেহেতু আমরা ট্যাগ কোশ্চেন করতেছি। তো এইখানে আমি বলেছি যে প্রথম অংশটুক দেখে আমরা বুঝে নিব যে স্ট্রাকচারটা কি, দেন যেটা করব সেইটা হচ্ছে এই অংশটুকু আমি ভুলে যাই, এটা আমাকে দেখার দরকার নেই, আমি শুধু দেখব ইট ওয়াজ। তাহলে ইট ওয়াজকে আমি কি করতে পারি, ওয়াজ হচ্ছে আমার টু বি ভার্ব, ওয়াজ হচ্ছে পজিটিভ ফর্মে আছে, হয়ে যাবে হচ্ছে ওয়াজ নট, আর প্রোনাউন হিসেবে শেষ। ওকে, হ্যাঁ এক্সামে কিন্তু ফুল সেন্টেন্স লিখতে হবে, আমরা যারা এখানে আসি সবাই কিন্তু বলে দিচ্ছি যে এক্সাম অবশ্যই আমাদের ফুল সেন্টেন্স লিখতে হবে। যখনই আমরা কি করব যে আমরা ফুল সেন্টেন্সটা লিখবো না তাহলে কিন্তু আমাদের ঝামেলা হয়ে যাবে। দেখি আর কি কি আছে। ডু নট ফরগেট মি, নওশিন আবার একটা কোশ্চেন করলো, সেটা ট্যাগ কি হবে, অবশ্যই ডু নট ফরগেট মি ডু ইউ হবে না নওশিন, কারণ ডু নট ফরগেট মি একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হয়ে যাবে উইল ইউ। কি হয়ে যাবে, উইল ইউ। আশা করি তুমি বুঝতে পারছো যে ডু নট ফরগেট মি যদি লিখি এটা হয়ে যাবে হচ্ছে উইল ইউ। অবশ্যই দে এর সাথে ডু বসবে, আলামিন রাফি সুন্দর। ওকে ওকে ওকে, আই এম সরি আর এন তাই। চলো এইখানে আমরা যাই, আমাদের একজন কোশ্চেন করছে আব্দুল্লাহ মাহমুদ নূর, সরি মুহাম্মদ নূর। ওকে নূর, দেখো এই কোশ্চেনটা যদি এইভাবে আমরা দেখি যে এই যে একটা বিশেষ ব্যবহার, সেটা হচ্ছে সাবজেক্ট আই যুক্ত পজিটিভ স্টেটমেন্টকে ট্র্যাক কোশ্চেন করতে হলে আমাদের কি করে হয়ে যাবে, সেটা হয়ে যায় এম এর জায়গায় আমাদের বসাতে হবে আর এন টাই। এটা বারবার মনে রেখো, এটা বারবার আসে পরীক্ষায়। এম থাকলে আমাদের কিন্তু এম নট আই হবে না, এম নট কিন্তু কি হবে না, লেখা যাবে না, লিখলে আমাদেরকে কেটে দিবে, আমাকে লিখতে হবে আর এন্ড আই। তাহলে আমি যদি বলি আই এম গোয়িং দেয়ার, তাহলে আমার ট্যাগ কোশ্চেনটা কি হবে, এম এর জায়গায় আমাদের বসাতে হবে আর, যেহেতু পজিটিভ আছে সরি আমাদের পজিটিভ স্টেটমেন্ট, সেহেতু আমাদের হয়ে যাবে আর এন্ড আই। এখন প্রশ্ন আসতে পারে তোমাদের যে এটা যদি নেগেটিভ থাকে তাহলে কি হবে, নো প্রবলেম, যদি নেগেটিভ থাকে তাহলে দেখো কি হবে। ধরো আমরা লিখতেছি আই এম নট গোয়িং দেয়ার, তখন কি আমরা আর আই লিখবো, কখনোই না, আমরা কি লিখবো এম আই। আশা করি তোমরা বুঝতে পারতেছো, নো প্রবলেম নো প্রবলেম।
ওকে, না এম নট হবে না, আরএন্ট হবে, এইটাই হবে। ইয়েস ইয়েস, ঝুমা বণিক, অবশ্যই এইটাই হবে 100%। ওকে, দারুন। এখন আমরা একটু পরের স্লাইডটাই চলে যাই। পরের স্লাইডটা আমরা দেখব যে দেয়ার থাকলে কি হয়। অনেক সময় তোমরা কিন্তু পজিটিভ স্টেটমেন্টে দেখতে পারবা হচ্ছে দেয়ার ওয়ার মেনি প্রবলেমস বা দেয়ার ওয়ার টু প্লেয়ার্স। দেয়ার থাকলে কিন্তু আমাদের কি হবে, আমাদের যেই প্রোনাউনের ট্যাগটা হবে সেটা দেয়ার হবে, অন্য কোনো কিছু বসানো যাবে না। ওকে, এবং পজিটিভ থাকলে আলটিমেটলি নেগেটিভ হবে, নেগেটিভ থাকলে পজিটিভ হয়ে যাবে। আশা করি দেয়ারের প্রবলেমটা তোমরা বুঝে ফেলছো। দেয়ার থাকলে কিন্তু কখনোই তোমরা চেঞ্জ করবা না এবং অ্যাজ ইউজুয়াল নিয়মে হয়ে যাবে। ওকে, এখন আসো একটা স্পেশাল নিয়মে। এটা খুব মজার একটা নিয়ম, একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে 4টা বাক্য আছে। আই নিড ইউর হেল্প, শি নিডস আ পেন, ইউ নিডেড আ ব্ল্যাঙ্কেট, ইউ নিড নট ওয়ারি। 4টা বাক্য, একটু বোঝার চেষ্টা করি। দেখো এই যে আমাদের নিডটা অনেক সময় আমাদের মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। যখন নিডটা আমার মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন আলটিমেটলি টু ডু ভার্ব হিসেবে এই নেগেটিভ স্টেটমেন্টে ডোন্ট হয়ে যাবে। ডোন্ট আইটা হচ্ছে আমার এখানে প্রোনাউন, এবং সেটা যদি শি নিডস এ পেন হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা কি বললাম এটাকে, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সেইখানে কি হয়ে যাবে সিঙ্গুলার নাম্বারে, সেখানে আমরা হয়ে যাবে হচ্ছে ডাজেন্ট। কিন্তু যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে শেষ উদাহরণটায়, একটু তাকাও সবাই, ইউ নিড নট ওয়ারি, অর্থাৎ তোমাকে চিন্তা করার প্রয়োজন নাই, দরকার নাই। তো সেইখানে কিন্তু তোমরা বলবা সেটা হচ্ছে নিড ইউ। অর্থাৎ তাহলে ছোট্ট করে একটা জিনিস মনে রাখবা, যদি নিডন্ট থাকে অর্থাৎ নিড নট থাকে, তোমাকে কিন্তু ওইটাকেই মেইন ভার্ব হিসেবে এবং ওইটাকেই কিন্তু আমাকে ওই ট্যাগ করার ক্ষেত্রে বসাই দিতে হবে, অর্থাৎ নিড ইউ। এখানে কিন্তু কেউ লিখো না যে ডু নট ইউ বা ডু ইউ, এই ধরনের কিছু কিন্তু লেখা যাবে না। না ডু নট ইউ না ডু ইউ লেখা যাবে না। তাহলে কি লিখবা, নিড ইউ লিখবা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ এর কোশ্চেন ট্যাগ কোশ্চেন কি হবে, ডোন্ট আই। থ্যাংক ইউ এর কোশ্চেন ট্যাগ হবে হচ্ছে ডোন্ট আই। কে লিখেছে, শাফিন। আমরা এগুলাতে যাব, একটু অপেক্ষা করি। ওকে, দেন এইখানে একটু আসি যে কোন সেন্টেন্সে যদি মডাল অক্সিলারি হিসেবে কাজ করে তাহলে কিন্তু ট্যাগ কোশ্চেনে নিডের মডাল অক্সিলারিটি বসে। একটু আগে একটা নিয়ম মাত্র তোমাদেরকে বললাম যে ইউ নিড নট ওয়ারি, আমাকে নিড ইউ বলতে হবে। দেন আমি মাত্র আরেকটা উদাহরণে চলে গেলাম, সেখানে আছে ইউ নিড নট টু গো, তাহলে কি হবে, নিড ইউ, একই জিনিস। তো এই জিনিসটা কিন্তু কারা কারা জানতা না তারা একটু বলতে পারো, আর যারা জানো তারা তো আলহামদুলিল্লাহ ভেরি গুড, নো প্রবলেম। এখন আসো হচ্ছে এইটাকে দেখি, যে এই সার্টেইন প্রবলেমগুলো আমাদের বেশি বেশি আসে, যে নাথিং, এনিথিং, এভরিথিং। তো যদি নাথিং, এনিথিং, এভরিথিং থাকে, অলওয়েজ আমার ইট বসবে, প্রোনাউনটা কি বসবে, আমার ইট। তাহলে যদি আমি বলি, উদাহরণটার দিকে একটু তাকাও, নাথিং ইজ সার্টেইন, তাহলে এখানে আমাকে কি বোঝাতে হবে, অবশ্যই এটা কিন্তু আইটা ছোট হাতের হবে, একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, ইজ ইট কি হয়ে যাবে, ইজ ইট। এভরিথিং ওয়াজ লস্ট, ওয়াজন্ট ইট। তাহলে সামথিং ইজ বেটার দেন নাথিং, ইজন্ট ইট। এই প্রত্যেকটা উদাহরণের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এভরিথিং, সামথিং, নাথিং এগুলো হলে আলটিমেটলি আমার প্রোনাউনটা হয়ে যাবে ইট, আর কিচ্ছু না। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, যারা জানি না তারা একটু জানার চেষ্টা করি, আবারও বুঝি যে নাথিং, এনিথিং, এভরিথিং এগুলা যদি থাকে তাহলে কিন্তু আমাকে প্রোনাউনটা আলটিমেটলি বসাতে হবে ইট, আর কিছুই না। ওকে, তারপর যদি প্রবলেম থাকে আবার বলো। এখন আসলে আরো মজার একটা জিনিস, সেটা হচ্ছে এভরিবডি, সামবডি এবং এভরিওয়ান। তো এই এভরিবডি, সামবডি, এভরিওয়ান আমরা কি জানি যে এরা কারা? এভরিবডি কারা, সামবডি কারা, দেন নোবডি কারা, জানি না। কি একজন নাকি দুইজন নাকি অনেকজন? সো আমরা যেই কাজটা করব সেইটা হচ্ছে যে এই সব ক্ষেত্রে অলওয়েজ দে বসাবো। এই দেখো স্পেশালি আমরা লিখে দিছি তোমাদের জন্য, যে আমরা যদি এই ধরনের কোনো কিছু দিয়ে বাক্যটা শুরু করতে দেখি, ঠাস করে আমরা কি লিখে দিব, দে। কি লিখে দেব আমরা, দে। ওকে, দেন হচ্ছে যে আমরা উদাহরণগুলো একটা একটা করে একটু দেখি। এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, কি হয়ে যাবে, ডোন্ট দে। সামবডি কেম হিয়ার, তাহলে কেম কিন্তু আছে, আমাকে বুঝতে হবে কেম থাকলে আমাকে কি হবে, আমাদের এটা খেয়াল রাখতে হবে যে কেমের ক্ষেত্রে এটা হয়ে যায় পাস্ট টেন্স। তাহলে আমরা কি লিখবো, সামবডি কেম হিয়ার, দ্যাট মিন্স হচ্ছে ডিডন্ট দে। এটা কিন্তু আর ডু নট বা ডাজ নট হবে না। আর অবভিয়াসলি আমাদেরকে একটু মনে রাখতে হবে দের সাথে কিন্তু ডাজ নট হয় না। সবাই যে ভুলটা করি আমরা,
এটা আমরা অনেকেই ভুল করি, ডাজ দে লিখি, আবার অনেকে লিখি হচ্ছে ডাজন্ট দে। এই জিনিসগুলো কিন্তু করা যাবে না। ওকে, এই ভুলগুলা কখনোই করা যাবে না, এগুলা করে ফেললে কিন্তু আমার নাম্বারটা কেটে গেল অলরেডি। তো আলটিমেটলি আমার নাম্বার কাটা যাবে না, সো আমাদের সেই কাজটা সাবধানে করতে হবে। এনিওয়ান মে অ্যান্সার, আমরা যদি এই উদাহরণটার দিকে একটু তাকাই, এনিওয়ান মে অ্যান্সার, তাহলে কি হবে? মে নট দে, মে নট দে। তাহলে মনে রাখতে হবে যে সবসময় সাবজেক্টটা কি হবে ট্যাগ কোশ্চেনের? দে, যদি এভরিবডি, সামবডি, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান এই ধরনের থাকে। আশা করি সবাই আমরা একটু একটু করে বুঝতেছি। এবং হ্যাঁ, আমরা হার্ড কোশ্চেনের দিকে যাচ্ছি। সবাই জিজ্ঞেস করতেছো যে আসলে কোশ্চেন, হার্ড কোশ্চেন বা একটু এক্সেপশনাল রুলস, আমরা ধীরে ধীরে যাচ্ছি, একটু দেখি। আমরা সবাই যুক্ত থাকি এবং দেখার চেষ্টা করি যে কি কি আছে, একটু যুক্ত থাকি, তাহলে আমরা বুঝতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আসো, যদি অল অফ আস আর সাম অফ আস থাকে, একটু বোঝার চেষ্টা করো। ধরো আছে অল অফ আস, অথবা সাম অফ আস, অথবা মোস্ট অফ আস, অথবা এভরি ওয়ান অফ আস। এইসব ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট হিসেবে উই বসে। এখানে লাস্ট যে তিনটা রুল আমরা পড়লাম খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো। পরীক্ষায় এগুলো থেকে সাধারণত এসে পড়ে। তাহলে আমরা কি দেখলাম? অল অফ আস, সাম অফ আস, মোস্ট অফ আস, এভরি ওয়ান অফ আস, এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের উই বসতেছে। তাহলে আমরা যদি বলি অল অফ আস অ্যাটেন্ডেড দ্য মিটিং, তাহলে কিন্তু তোমরা বুঝে ফেলতেছো যে কি হবে? ডিডন্ট উই। তারপরে যদি আমরা বলি নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম, সেটাও কি হয়ে যাবে? ক্যান উই। কেন? ক্যানটা হচ্ছে আমার এখানে মোডাল ভার্ব, আর এই অ্যাটেন্ডেডটা হচ্ছে কি আমার পাস্ট ফর্ম ছিল, এই জন্য আমাদের টু ডু ভার্ব ডিড আইসা পড়ছে। আর যেহেতু পজিটিভ স্টেটমেন্ট ছিল, তাই হয়ে গেছে ডিডন্ট উই। তাহলে একটু পজ দেই, একটু দীর্ঘশ্বাস নেই, তারপরে আমরা দেখি যে কি হয় অ্যান্সার গুলা। আমি একটা লিখি, দেখি তোমরা বলতে পারো কিনা। এইটার ট্যাগ কোশ্চেনটা কি হবে অ্যান্সারে, তোমরা জানিয়ে দাও আমার কমেন্টে, দেখি কে সঠিক উত্তরটা খুব দ্রুত দিতে পারে। ওকে, তাহলে আমরা এখন চলে যাই। আমাদের কি ছিল? যে এভরি ওয়ান অফ আস ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস। দেখি কে কে সঠিক উত্তর দিতে পারে। সবার প্রথম কে দেয়? এখন আরো একটা জিনিস দেখি, যদি সেইখানে আসের জায়গায় আমরা দেখি দ্যাম, যেমন অল অফ দ্যাম, সাম অফ দ্যাম, মোস্ট অফ দ্যাম, সেই ক্ষেত্রে কিন্তু আর কিন্তু উই বসবে না। আমরা কিন্তু এখানে আর কি করতে পারবো না, আমরা কিন্তু আর আগেরটার মতো এইখানে যে উই বসিয়েছিলাম এই উইটা বসবে না। কি হয়ে যাবে? দে। তাহলে উই হচ্ছে আমাদের এখানে কাটা, এখানে বসবে হচ্ছে দে। তাহলে অল অফ দ্যাম আর ভেরি সিনসিয়ার, আমাকে টেন্সটা ঠিক রাখতে হবে, ভার্বের ফর্মটা ঠিক আছে, দেন এটা দে বসে গেছে। কি জন্য? কারণ এই যে হচ্ছে আমার সেই টু বি ভার্ব। ঠিক তেমনি মোস্ট অফ দেম ওয়ার অ্যাবসেন্ট, ওয়ার নট দে। আচ্ছা দেখি তো কারা কারা সঠিক অ্যান্সার দিছে কমেন্টে। কমেন্টে ওয়ার নট উই। গ্রেট, সবাই সবাই সবাই। কামরুন, লায়লা, সাইদ, দেন হচ্ছে নির্মল, আলামিন। ভেরি গুড আলামিন। টাইপের সময় কিন্তু তুমি বড় হাতে লিখে ফেলছো, মানে ক্যাপিটাল লেটারে ডাব্লিউ, কিন্তু এটা কিন্তু করা যাবে না। কি করতে হবে? আমাদেরকে অবশ্যই আমাদেরকে ছোট হাতে লিখতে হবে, ঠিক আছে? ছোট হাতের অক্ষর যেটা। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো, সবাই আমরা ভালো করবো ইনশাআল্লাহ। এখন আসো, যদি থাকে অল অফ ইউ, সাম অফ ইউ, নান অফ ইউ, একইভাবে কি হয়ে যাবে? ওয়ার নট ইউ হয়ে যাবে, ক্যান নট ইউ। কিভাবে? দেখো, অল অফ ইউ আর প্লেইং দ্যাম। তুমি এই কোশ্চেনটা দেখলা, ধরো এই পরীক্ষায় তোমার এই কোশ্চেনটা আসছে, এসএসসি পরীক্ষায়, তখন তুমি পড়ার পর কি দেখবা? যে এই যে অল অফ ইউ, এই যে মনে রাখছিলাম আমরা যে অল অফ ইউ থাকলে কি হয়? আমাদের সাবজেক্টটা কোশ্চেনটাকে ইউ হয়ে যায়। তারপরে তুমি কি দেখবা? ও আচ্ছা, এটা তো পজিটিভ স্টেটমেন্ট, ভেরি গুড। তাহলে আমার পজিটিভ স্টেটমেন্টে কি আছে? ও আচ্ছা, টু বি ভার্ব আছে, ভেরি গুড। তাহলে টু বি ভার্বটাকে নেগেটিভ করে দাও, ওয়াই নট ইউ, তোমার উত্তর হয়ে গেল। ঠিক তেমনি করে আমি যদি তোমাদেরকে বলি নান অফ ইউ পারফর্মড ওয়েল, এটা কি হবে? আমাকে সবাই কমেন্টে জানিয়ে দিতে পারো। দেখি সবার আগে কে কমেন্ট করে। এবার এবার আমি দেখবো যে কে আসলে সবার আগে কমেন্ট করতে পারে। নান অফ ইউ পারফর্মড ওয়েল, এটার ট্যাগ কোশ্চেনটা কি হবে? আমরা একটু ওয়েট করি, দেখি এটা কি অ্যান্সার দেয় সবার আগে।
দেখতে পারতেছি নান অফ ইউ। নাজমুল হাসান শান্ত উইল নট প্লে ওয়েল। উইল হি ভালো খেলে না, আজকে আউট হয়ে গেছে 4 রান করে। নো প্রবলেম, নো প্রবলেম। অ্যান্সারটা এখনো পাচ্ছি না। আমরা কিন্তু একটা কোশ্চেন করে ফেলছিলাম, সেই কোশ্চেনটা অ্যান্সার এখনো পাচ্ছি না। আমি ওয়েট করবো আর একটু, দেখি কেউ কোশ্চেনটা অ্যান্সার দিতে পারে কিনা। নান অফ ইউ পারফর্মড ওয়েল। নান অফ ইউ পারফর্মড ওয়েল। ওকে, অ্যান্সার গুলো আসা শুরু হয়ে গেছে, আমরা দেখি। ওকে, ভেরি গুড। আমরা দেখতে পাচ্ছি যে নান অফ ইউ আছে, তাহলে আমাদের কি ছিল? আমাদের কথা ছিল যদি নান অফ ইউ থাকে দেন আমরা কি করব, প্রথমেই সেখানে কি করে ফেলবো, সেখানে আমাদের যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে যে নান অফ ইউ যেহেতু দেওয়া আছে আমাদেরকে ইউ বসাইতে হবে কোশ্চেনটাকে। এন্ড দেন যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে কি, যে দেখবো কি আমার কি ভার্ব দেওয়া আছে। তাহলে এখানে আমার টু ডু ভার্ব হিসেবে কি আছে, পারফর্ম। তাহলে কি হবে, ডিডন্ট, ডিড ইউ। যেহেতু নান হচ্ছে আমার কি নেগেটিভ ফর্ম, নান হচ্ছে আমার একটা নেগেটিভ ফর্ম। তাহলে দেখি ডিড ইউ কে দিছে কানিস ফাতেমা রাইট, পারভিন আক্তার রাইট। কিন্তু আবারও বলতেছি ডিড ইউ লেখার সময় যদি ডি আপনি বড় হাতের লিখেন তাহলে কিন্তু কেটে দিবে, সো নাম্বার পাবেন না। ডিড ইউ, ফয়েজ লাভি, মাশাআল্লাহ, ভেরি গুড। দেন এমডি ইব্রাহিম, ডিড ইউ হবে ভাইয়া। ওকে, ডিড উই হবে না, সূর্যদীপ রয়, ডিড উই হবে না, ইউ হবে, কারণ একটু আগে বলে দিছি আমরা যে নান অফ ইউ। একটু খেয়াল করি, হ্যাঁ একটু খেয়াল করি, ডিড ইউ হবে। ভেরি গুড, ভেরি গুড। আমরা পরের স্লাইডটায় যদি একটু চলে যাই, মজার স্লাইড। ওই মডাল অক্সিলারি যে ভার্ব ছিল সেই মডাল অক্সিলারি ভার্ব গুলো কিভাবে ইউজ হয় দেখো। 3টা উদাহরণ আমরা একটু দেখবো দ্রুত করে। ইট মে রেইন টুডে, মেই নট ইট। শি ক্যান নট স্পিক ইংলিশ, ক্যান শি। একই নিয়ম, সে হচ্ছে আমার, শি হচ্ছে আমার এখানে কি, শি হচ্ছে এখানে আমার সাবজেক্ট, দেন ক্যান্ট হচ্ছে আমার নেগেটিভ ফর্মে একটা মডাল অক্সিলারির ব্যবহার। সো এরপরে আমার কিছু দেখার দরকার নাই, ক্যান শি আমার উত্তর হয়ে যাবে। দেন ইউ শুড সিক ফর এ ডক্টর অর ইউ শুড সি এ ডক্টর, দ্যাট মিনস তোমার একজন ডক্টরকে দেখানো উচিত। তাহলে এইখানে আমার আছে শুড, শুডটা আছে পজিটিভলি, তাহলে কি হয়ে যাবে, শুড নট ইউ। দেখি তো একটা আমি দিই এখানে, তোমরা অ্যান্সার দাও। তাকাই, আমরা স্ক্রিনের দিকে তাকাই। কি অ্যান্সার হবে দেখি কে কে দিতে পারে। হি মাইট নট প্লে ওয়েল, কি হবে এইটা কোশ্চেনটা। ওকে, দেন আমরা একটু নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে আমরা দেখতে পারবো যে একটা ইম্পর্টেন্ট ব্যবহার, এটা একটু বোঝার চেষ্টা করি। আমরা হ্যাড দিয়ে কি বুঝি, আমরা হ্যাড দিয়ে বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে যে আমাদের কোনো কিছু ছিল, যেমন শি হ্যাড এ পেন, আমরা বুঝলাম তার কাছে একটা পেন ছিল, কলম ছিল, তাহলে সেটা হয়ে যাবে কি হ্যাডন্ট শি আমাদের ইউজুয়াল নিয়ম অনুসারে। কিন্তু আমেরিকান স্টাইলে অনেক সময় সেটাকে ডিডন্ট শি বলে। কেন? কারণ হ্যাডটাকে তারা মেইন ভার্ব হিসেবে ধরতেছে, তাই তারা এই টু ডু ভার্ব ইউজ করছে, ডিডন্ট শি। সো আমরা এটা পরীক্ষার হলে বেশি পেঁচাবো না, আমরা যে কোনো একটা অ্যান্সার লিখলে সেটা কারেক্ট হিসেবে ধরা হবে। তবে মোস্ট প্রবেবল অ্যান্সার হওয়া উচিত শি হ্যাড এ পেন, হ্যাড নট শি। ওকে, এটা একটু খেয়াল রাখি। ঠিক তেমনি ইউ হ্যাভ এ নাইস গার্ডেন, এটা হয়ে যাবে হ্যাভ নট ইউ, তবে আমেরিকান স্টাইলে সেটা হয়ে যায় হচ্ছে ডোন্ট ইউ। আমরা দেখি একটু আগের কোশ্চেনের অ্যান্সারটা কে কে দিতে পারছে। হি মাইট নট প্লে ওয়েল, মাইট হি, সবাই সবাই দিতে পারছি। ফয়েজ, লাবিব, রুবাইয়া, তাহারিন। ওকে, নাইস নাইস, অল ওয়েল অল ওয়েল। পরবর্তীতে যাই। ওকে, এখন আমরা দেখতে পারবো সেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে অনেক সময় এই উড নট আর এই হ্যাড নট এটা একটু হয়। সবাই একটু মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে তাকাই। যেইখানে আমরা দেখব এই ধরনের কন্ট্রাক্টেড ফর্ম, আমি জানি তোমরা অলরেডি বুঝে ফেলছো আমি কি লিখতে যাচ্ছি। আই উড ডু দ্যাট, আই হ্যাড ডান দ্যাট। কিভাবে বুঝবো? এই জায়গার দিকে তাকালে এই ধরনের বাক্যে আমরা তাকাবো হচ্ছে ভার্বের দিকে। দেখো, যদি আমার এই অ্যাপোস্ট্রফি এখানে উড বুঝায় তাইলে আমার বুঝতে হবে যে এইখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে। আর যদি এইখানে হ্যাড বসায় আমরা, তাহলে এটা বুঝতে হবে যে এখানে ভার্বের কি বসবে, পাস্ট পার্টিসিপল ফর্মটা।
তাহলে এই দুইটা বোঝাটা কিন্তু খুবই জরুরি, কারণ অনেক সময় পরীক্ষায় এই ধরনের এসে পড়ে। আমরা টু ধরনের দিকে তাকাই, আমরা বলছি যে আই মিট ইউ, এখন এইটা কি হ্যাড নাকি উড? এইটা অ্যাকচুয়ালি হচ্ছে উড। তাহলে এখানে কি হয়ে যাবে? উডন্ট আই। কি হয়ে যাবে? উডন্ট আই। আর এইখানে দেখো দে হ্যাড গন, কেন? এই গনটা হচ্ছে আমাদের ভার্ব 3, এই জন্য এটা হয়ে গেছে দে হ্যাড গন টু চিটাগাং, দ্যাট মিন্স হ্যাডন্ট দে। তাহলে আমাকে যদি আমি ভার্বের ফর্মগুলো বুঝতে পারি তাহলে কিন্তু ইজিলি অ্যান্সার দিতে পারি। তাহলে ছোট করে একটা অ্যান্সার দিয়ে দাও দেখি সবাই। এটার ট্যাগ কোশ্চেনটা কি হবে তোমরা আমাকে জানিয়ে দাও কমেন্ট বক্সে। ওকে, আসো। সো এইটার অ্যান্সার নেওয়ার পরে আমরা বেশ কিছু স্পেশাল কেস দেখবো। অলরেডি আমরা স্পেশাল কেসের বেশ কিছু জিনিস অলরেডি দেখে ফেলছি, যে এম থাকলে কি হয়, আরএন্ট হয়। ওকে, দেন আরেকটা জিনিস হচ্ছে ইউজ টু। এটা একটু খেয়াল করি আমরা 2 নাম্বারের দিকে প্লিজ। হ্যাঁ, ও আচ্ছা, এটার অ্যান্সার কি সবাই দিতেছি? সবাই এখনো এটার অ্যান্সার আমরা কি দিতেছি কিনা? উডন্ট হি, একজন লিখছে উড নট হি, একজন লিখছে হ্যাডেন্ট আই। না ভাইয়া, হ্যাডেন্ট আই কেন হবে? হ্যাডেন্ট আই হবে না সৌরভ, কারণ তুমি দেখতেই পারতেছো এটা আমরা লিখছি হি, তাহলে আই তো হওয়ার প্রশ্নই ওঠে না। ওকে, রোকেয়া ঠিক আছে, উড হি। হক ঠিক লিখছে, ফয়েজ লাবিব অলওয়েজ ঠিক লিখতেছে, দারুন দারুন, ভেরি গুড। শারমিন সুলতানা, তুমি কেন এটা, আচ্ছা 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 আচ্ছা, ওকে, উডন্ট হি, গ্রেট। তাহলে আমার অ্যান্সার আমি পেয়ে গেলাম, যেহেতু এটা হচ্ছে আমার একটা কি স্টেটমেন্ট, এটা হচ্ছে আমার একটা পজিটিভ স্টেটমেন্ট, তাই এটা হয়ে যাবে উড নট হি। কিভাবে চিনলাম? এই গো হচ্ছে আমার ভার্ব 1 অর্থাৎ বেস ফর্ম। ওকে, গ্রেট। জয়রুল, রুবাইয়া, রাসেল, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের সুন্দর উত্তর দেওয়ার জন্য। এখন আসো হচ্ছে আমরা এসে পড়ি ইউজ টু। ইউজ টু থাকলে সেটা হয়ে যাবে ডিডেন্ট হি। ইউজ টু থাকলে আমরা কি বসাবো? ইউজ টু থাকলে কিন্তু আমরা বসাই ফেলবো হচ্ছে ডিডেন্ট হি, অর্থাৎ ইউজ টু থাকলে বুঝতে হবে যে এখানে আমার কি বসাইতে হবে? ডিডেন্ট হি, আর কোনো দিকে তাকানোর দরকার নাই। আমরা ইউজ নট বসাতে পারি, তবে সবচেয়ে বেটার অ্যান্সার হয় ডিডেন্ট হি। ওকে, এখন আসো আরেকটা স্পেশাল নিয়মে, এটা আমরা সবাই মানে উই আর ভেরি মাচ ফন্ড অফ দিস, যে আমার হার্ডলি, স্কার্সলি, সেলডম, রেয়ার এগুলো থাকলে আমাদের কি হয়। দেখো, এই যেইখানেই তোমরা হার্ডলি, স্কার্সলি, সেলডম, রেয়ার, নেভার এই ধরনের সেন্টেন্স পাবা, সেইখানে তোমরা বুঝে নিবা এটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। কি বুঝে নিবা? এইটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। ওকে, সো নেগেটিভ স্টেটমেন্ট আমরা কিভাবে বুঝবো দেখে নিই। বললাম হি নেভার গোজ আউট উইথ হিজ ডগ, অথবা হি সেলডম গোজ আউট উইথ হিজ ডগ, তাহলে আমার এখানে কিন্তু অবশ্যই নেগেটিভ স্টেটমেন্ট, তাই এখানে হয়ে যাবে টু ডু ভার্বের ডাজ, কারণ হি হচ্ছে থার্ড পারসন, সো ডাজ হি। ঠিক তেমনি রবি হার্ডলি, হার্ডলি মানে যায় না বললেই চলে, এগুলো সব নেগেটিভ ওয়াইজ। হার্ডলি মিনস কোনো কিছু হচ্ছে না, নেগেটিভ। রবি হার্ডলি হেল্পস আওয়ার মাদার, রবি করে না, হ্যাঁ ছেলেরা সাধারণত মায়েদের এত হেল্প করে না, মেয়েরাই করে মনে হয়। তো রবি হার্ডলি হেল্পস আওয়ার মাদার, তাহলে কি হয়ে যাবে? ডাজ হি। হি রেয়ারলি প্লেড ফুটবল, তার মানে এটা কি হয়ে যাবে? রেয়ারলি মানে খেলে না বললেই চলে, কি খেলে না? ফুটবল খেলে না, সো ডিড হি, যেহেতু এটা V2 অর্থাৎ আমাদের এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ওকে, দেন আমি এখান থেকে একটা করতে দিই, দেখি কে পারে। সেটা হচ্ছে এটার অ্যান্সারটা কি হবে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দাও। হি সেলডম প্লেইজ ওয়েল, হি সেলডম প্লেইজ ওয়েল। আসো, এরপরে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে অনেক সময় সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট আর ভার্বটি সংক্ষিপ্ত আকারে থাকে। সাবজেক্ট আর ভার্ব যদি সংক্ষিপ্ত আকারে থাকে তাহলে কিভাবে বুঝতে হবে? অলরেডি আমরা দেখাই ফেলছি, যেমন ইউ উড রেদার, উড থাকলে আমাকে বুঝতে হবে মডাল ভার্ব উড নট ইউ হয়ে যাবে। আর হার্ডলি থাকতে তো আমরা বলেই দিছি যে আমাদের সেখানে নেগেটিভ হবে, ইটস হার্ডলি রেইন এট অল দিস সামার। এটা একটু বুঝাই, সবাই একটু তাকাই। এটা কিন্তু আমরা ইট ইজ বলবো না, এটাকে বলবো ইট হ্যাজ। কেন বলবো? আবারও সেই একই নিয়ম। আমরা দেখবো মেইন ভার্বটা কি, আমার মেইন ভার্বটা হচ্ছে V3, তাহলে মেইন ভার্বটা যদি V3 হয় তাহলে কি হয়ে যাবে? এই মেইন ভার্বটা V3 হওয়ার কারণে এটা হয়ে যাবে হচ্ছে আমার হ্যাজ, এই জন্য। আর এটা যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট, এই জন্য হয়ে যাবে হ্যাজ ইট। পারবা সবাই? আশা করি সবাই পারবো, না পারলে আবার বলো কমেন্টে, বলি কার কমেন্ট পড়তেছি না। নো 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 প্রবলেম, কমেন্ট সবারটা পড়বো। আচ্ছা, আগের অ্যান্সারটা একটু নিয়ে নেই। আগের অ্যান্সারটা কি? হি সেলডম প্লেইজ ওয়েল, তার মানে সে কদাচিৎ ভালো খেলে। সেলডম মানে কি বললাম? মানে খেলে না বললেই চলে, কদাচিৎ ভালো খেলে। তাহলে কি হবে? নেগেটিভ স্টেটমেন্ট। তাহলে কি হবে? ডিড, ডাজ হি, ডাজ হি কে কে লিখছে দেখি? ডাজ হি, বিধান নাইস, ডাজ হি, আতিকা দারুন, ফয়েজ লাবিব গ্রেট। তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে ডাজ হি। বেশ সুন্দর, বেশ। ডিড হি লিখছে একজন, মিনহাজ ভাইয়া, ডিড হি হবে না ভাইয়া,
কেন হবে না ভাইয়া? কারণ এটা কিন্তু প্লেস আছে, অর্থাৎ আমার এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 ভাইয়া, এটা কিন্তু V2 না। সো কাইন্ডলি এটা একটু দেখো, বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি পাস্ট ফর্ম থাকতো তাহলে সেখানে তুমি ডিড বসাতা। ওকে, নাইস। যদি এখন আমরা এসে পড়ি যে এই যে আমরা একটু এক্সেপশনাল চাচ্ছিলাম, তো চলো একটু এক্সেপশনাল দেখি। তো এক্সেপশনাল হচ্ছে এরকম যে এক্সেপশনাল যে যদি এরকম থাকে বাক্যের সাবজেক্টে সামার, ফায়ার, সান, ওকে, অথবা মুন, শিপ, কান্ট্রি, এই ধরনের ক্ষেত্রে যেটা হবে সেইটা হচ্ছে যে সামার, ফায়ার এগুলো হচ্ছে বস্তুবাচক বিষয়। এদের ক্ষেত্রে আমরা অলওয়েজ বসাবো হচ্ছে ইট। কি বসাবো? কোশ্চেন ট্যাগের সাবজেক্ট ইট। জানো তোমরা? না জানলে আবার জিজ্ঞেস করো, অথবা তোমাদের কনফিউশন ক্লিয়ার করে নাও। তারপর আমরা দেখতেছি যে মুন, শিপ, কান্ট্রি, রিভার, এইসব ক্ষেত্রে কিন্তু প্রনাউন হিসেবে সি বসবে। একটু ভুল হয়ে গেছে, এখানে হবে সি। ঠিক আছে, ঠিক করে নিলাম কিন্তু। তাহলে দ্য কান্ট্রি হ্যাজ ডেভেলপড, কি হবে? হ্যাজন্ট শি। সামার ইজ এ হার্ড টাইম, ইজ নট ইট। একটু বোঝার চেষ্টা করি কেন। কারণটা হচ্ছে আমার যে এই যে সামারটা হচ্ছে একটা অবজেক্টিভ জিনিস, আর দ্য কান্ট্রি এইটা কিন্তু কিছু কিছু বিশেষ ওয়ার্ড আছে যেখানে আর হি বলা যায় না বা ইট বলা যায় না, সেখানে আমরা বলে দিব হচ্ছে কি শি। ওকে, ডান। তাহলে আমি যদি বলি একটা উদাহরণে, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, তোমরা এটার অ্যান্সারটা দিয়ে দিতে পারো কমেন্ট বক্সে যে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি কি হবে। তো এখন আসো যে এই যে তোমরা জিজ্ঞেস করতেছিলা কেউ কেউ গুড বাই, থ্যাংক ইউ, গুড নাইট, এগুলো থাকলে কি হবে? দেখো এগুলো হচ্ছে বিশেষ প্রকারের জিনিস। যদি থাকে তোমার গুড বাই অথবা গুড নাইট, তাহলে তুমি দিতে পারো ডোন্ট আই। কি বসাবা? ডিরেক্ট অ্যান্সার ডোন্ট আই। কিন্তু তোমাদের একটু বলি, বোর্ড কোশ্চেনে সাধারণত এই ধরনের ট্যাগ কোশ্চেন গুলো আসে না। তবুও আমাদেরকে জানার ক্ষেত্রে এটা কি করতে হবে? জানতে হবে। অন্যদিকে তুমি যদি দেখো এ লিটল, অথবা আমি যদি আরেকটা জিনিস লিখি সেটা হচ্ছে এ ফিউ, এই ধরনের যদি থাকে বাক্যে, তাহলে এটা কিন্তু নেগেটিভ অর্থ বহন করে। তো সেই সব ক্ষেত্রে কোশ্চেন ট্যাগটাও কি হয়ে যাবে? পজিটিভ। যেমন দেয়ার ওয়াজ আ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, কি হবে? ওয়াজ দেয়ার। ওয়াজন্ট কিন্তু হবে না, কারণ এ লিটল দিয়ে এটা নেগেটিভ বোঝানো হয়েছে। তো আমরা একটু দেখি আগের কোশ্চেনের অ্যান্সারটা কে কে দিছে। ডাজ হি, ইজন্ট শি, ইজন্ট শি, ওকে ভেরি গুড, ভেরি গুড, ইজন্ট শি, ইজন্ট শি। আহমেদ সৈকত, দারুন, বানানটা ভুলে গেছে আহমেদ, আমরা একসাথে কন্ট্রাক্টেড ফর্মে লিখবো কিন্তু। ওকে, তাহলে আমরা এটা অ্যান্সারটা নিতে পারি, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, ইজন্ট শি। আচ্ছা, তারপরে যদি একইভাবে হেয়ার, দেয়ার, ইট এগুলো থাকে, একইভাবে এদের কোশ্চেন ট্যাগের সাবজেক্ট হয়ে যাবে দেয়ার অথবা ইট। ওকে, যেমন আমরা একটা উদাহরণ দেখলাম, দেয়ার ইজ ইউর নিউ নোটবুক, দ্যাট মিনস ইজন্ট দেয়ার। তারপর আমরা দেখলাম হচ্ছে ইট হ্যাজ বিন এ লং টাইম সিন্স ইউ হ্যাভ সিন, বন্ধু বান্ধব বলে থাকি আমরা হ্যাজন্ট ইট। ওকে, এখন আসো আমরা বেশ কিছু এক্সাম্পল দেখি। এক্সাম্পল গুলো দেখার মাধ্যমে আমরা চলে যাব তারপর বোর্ড কোশ্চেনে। দেখো আমাকে এই এক্সাম্পলটা আমি একটু বোঝাতে চাই, সেটা হচ্ছে বার্কিং ডগ সেলডম বাইট। বার্কিং ডগস এটা কিন্তু প্লুরাল, তাহলে এখানে এই জন্য সেলডম দিয়ে বোঝাচ্ছে হচ্ছে নেগেটিভ ফর্ম। তাহলে বার্কিং ডগস প্লুরাল, প্লুরালের সাথে হয়ে যাবে ডু, টু ডু ভার্বে। ঠিক আছে, তাহলে ডু দে। তারপরে দেখো এই ধরনের যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে যে বি ডিগনিফাইড, তাহলে সেটা হয়ে যাবে উইল ইউ। ওকে, ওকে, এই উদাহরণগুলো তোমাদের জন্য, এই এক্সাম্পলগুলো তোমরা করে নিবা, এবং যে যে এক্সাম্পলে প্রবলেম হয় সেগুলো আমাকে অবশ্যই থ্রু মেসেজ বা থ্রু কমেন্ট বক্স যেভাবে পারো তোমরা জানাবা, এবং আমাদের কন্ট্রিবিউটররা সেগুলো দেখবে এবং এগুলো আমরা অ্যান্সার দিয়ে দিব উইথ প্রপার এক্সপ্লেনেশন। দেখো এটাকে যদি আমরা বলি হোয়াট আ শেম, সেই এক্সক্লেমেটরি সেন্টেন্স, হোয়াট আ শেম কি হবে? ইজন্ট ইট। ওকে, তারপর এই যে দেখো উদাহরণটা, এটা খুব আসে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তোমাদের অনেক সময় দেখা যাবে যে আমরা বলি না যে প্রবাদ বাক্য অথবা আমরা বলি প্রভার্ব, এই জিনিসগুলো আসে যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তাহলে এখানে এত কিছু চিন্তা করার দরকার নাই, তোমার বাক্য বুঝতে হলে আমাকে বুঝতে হবে যে এখানে কি আছে। এখানে আছে হচ্ছে ইজ, আর এটা নেগেটিভ স্টেটমেন্টে আছে। তাহলে যেহেতু আমার বি ভার্ব হিসেবে ইজ আছে এবং এটা নেগেটিভ স্ট্যান্ড, তাহলে ইজি হবে। আর অল দ্যাট গ্লিটার্স এর জায়গায় আমরা বসাই, গোল্ডের জায়গায় আমরা বসাই দেবো ইট। ওকে, ওকে,
এখন আসলে একটু বোর্ড কোশ্চেন গুলার দিকে তাকাই। আমাদের লাস্ট যে বোর্ড কোশ্চেন গুলো আসছে সেইখানে আমরা দেখি, আমি প্রথমটা করি দেন দেখি তোমরা করবা একে একে। আই এম এসএসসি এক্সামিনিং, তাহলে আমি কিন্তু বলেছিলাম যদি এম থাকে তাহলে সেটা কি হবে, সেইটা আর এম থাকবে না, কি হয়ে যাবে, আরন্ট আই। ওকে, আচ্ছা সেকেন্ডটা যদি তাকাই, মাই এক্সপেকটেশন ইজ গেটিং এ প্লাস, তাহলে সেটা কি হয়ে যাবে, তোমরা লেখো কমেন্ট বক্সে আমরা দেখি। তারপর আছে সাম অফ মাই ক্লাসমেটস বিকেম অ্যাডিক্টেড টু ইউজিং মোবাইল ফোন, তারপর একটা হচ্ছে দে কুড নট পাস ইন দ্য এক্সাম, টেস্ট এক্সাম, এভরিওয়ান হেটস দেম ফর দিস রিজন। দেখি তো অ্যান্সার গুলো কে সর্বদ্রুত করে লিখতে পারে একের পর এক, আমরা একটু দেখার চেষ্টা করি। ভেরি গুড, ভেরি গুড, উই আর গোয়িং গুড। ওকে, নাইস। সেকেন্ডটা হয়ে গেছে সবারই মোটামুটি। থার্ডটার অ্যান্সার দেখি, সাম অফ মাই ক্লাসমেটস বিকেম, সাম অফ মাই বলেছিলাম তো কি হতে পারে দেখো। ভেরি গুড তাসমিয়া এম। ওকে, ডোন্ট কেন হবে, এখানে কিন্তু বিকেম আছে, বিকেম মানে কি আমার আমার হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে একটু বোঝার চেষ্টা করি, বিকেম তো আমার পাস্ট ফর্ম, তাহলে কি হইতে পারে একটু বুঝি, সাম অফ মাই ক্লাসমেটস বিকেম, they could not pass the test exam, could they, very good, everybody hates them for this reason, don't they। তাহলে আমরা কিন্তু অলরেডি অ্যান্সার সবগুলো পেয়ে গেলাম, এবং সেভাবে করে আমরা যদি অ্যান্সার গুলো একটু দেখতে চাই, আমরা একটু মিলিয়ে নেই সবাই অ্যান্সার গুলো দেখি। এই যে হচ্ছে তোমাদের এই যে অ্যান্সার গুলো, দেখি তো কার পাঁচে পাঁচটাই হয়েছে, পাঁচটার পাঁচটায় কি কারো হয়েছে কিনা আমরা একটু দেখি। প্রথমটা হবে আরএনট আই, পরেরটা হবে ইজেন্ট ইট, পরেরটা হবে ডিডেন্ট দে, পরেরটা কুড দে, দেন হচ্ছে ডোন্ট দে। তো স্বাভাবিকভাবেই বোর্ড কোশ্চেন গুলো এইভাবে আছে, এগুলো হচ্ছে আমাদের সলভ করে নিতে হবে, এবং তোমরা অলরেডি পেয়ে যাবা তোমাদের এই ক্লাস নোটস গুলাতে বোর্ড কোশ্চেন, এবং সেই বোর্ড কোশ্চেনে আমরা অলওয়েজ খেয়াল রাখবো। এবং যাওয়ার আগে একটা জিনিস ক্লিয়ার করি, যারা আছে সবাই একটু মনোযোগ দেই, সেটা একটু বলে দিচ্ছি, অনেক সময় কমপ্লেক্স স্ট্রাকচারের কোশ্চেনটা, কমপ্লেক্স স্ট্রাকচারে, এই যে দেখি আমরা একটা উদাহরণ, তোমরা কমপ্লেক্স স্ট্রাকচার যদি দেখো তখন তোমরা কি করবা, তোমরা কিন্তু সাবধান, তোমরা চেষ্টা করবা যেন আমাদের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে কি ক্লজ, অক্সিলারি। ভার্ব কি ছিল, কে লিখছে অক্সিলারি, আচ্ছা ও আচ্ছা, না ঠিক আছে, ওকে। তাহলে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ আর হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তো প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ সবাই আশা করি বুঝি। তো আমরা যেই কাজটা করব না সেটা হচ্ছে কখনোই আমরা প্রিন্সিপাল ক্লজকে বাদ দিয়ে সাবঅর্ডিনেট ক্লজের অ্যান্সার লেখার চেষ্টা করব না, ঠিক আছে। অর্থাৎ আমাদের অ্যান্সার গুলো অলওয়েজ থাকবে হচ্ছে প্রিন্সিপাল ক্লজকে ধরে। তাহলে একটা উদাহরণ যদি আমরা লিখি তাহলে সেটা আমরা কিভাবে লিখতে পারি একটু চেষ্টা করি, সেটা হচ্ছে he said that he had done this। তাহলে এই ধরনের বাক্যে যদি আমরা দেখি যে এই যে হি সেইড দ্যাট হি হ্যাড ডান দিস, তাহলে আমার এখানে মেইন জিনিসটা কি, দ্যাটের পরে যে অংশটা থাকবে সেটা হচ্ছে আমার মেইন ফর্ম, অর্থাৎ আমার প্রিন্সিপাল ক্লজটা, অর্থাৎ সেখানে আমরা কি লিখবো, হ্যাডেন্ট হি, উত্তরটা হবে হ্যাডেন্ট হি অ্যাজ ইউজুয়াল যে আছে। আমরা কিন্তু এই হি সেইড দ্যাটকে ধরতে যাব না, এই অংশটাকে আমরা বাদ দিয়ে আমরা পরবর্তী দ্যাটের পরে যেটুকু থাকবে সেটাকে আমরা কি করব, আমরা কোশ্চেন ট্যাগ বানিয়ে দিব। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখতে হবে, এটা যেন কোনোভাবে আমাদের ভুল না হয়ে যায় যদি পরীক্ষায় এই ধরনের সেন্টেন্স আসে। দেখো, তো আমরা এখন ট্যাগ কোশ্চেনে আর কার কি সমস্যা আছে একটু দেখে আমরা এরপর আমরা শুরু করবো হচ্ছে পাংচুয়েশন। আমরা 2 মিনিট সময় নেই, দেখি যে কার কি কোশ্চেন আর আছে ট্যাগ কোশ্চেনের। তো আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, ভেরি গুড জিএম সিয়াম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোশ্চেন। আল্লাহ যদি থাকে তাহলে কিন্তু আমরা কি করব, ক্যাপিটাল দিব, অর্থাৎ হিটা যখন লিখবো তখন এইচটা বড় হাতের হবে। ওকে ওকে, আর কি, হ্যাঁ লর্ড থাকলেও ক্যাপিটাল হবে, ভেরি গুড, নাইস।
আচ্ছা 5/5 পেয়েছে একজন মির্জা, ভেরি গুড, কনগ্রেচুলেশন। ইয়েস, সেকেন্ড সেন্টেন্সটা নিয়ে ট্যাগ হবে, ভেরি গুড, নাইস নাইস। তো আশা করি ট্যাগ কোশ্চেন নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে করে ফেলো। আমরা এখন চলে যাব হচ্ছে ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন। তোমাদের শুরুতেই খুব সুন্দর করে একটা টাইটেল দেওয়া আছে। ধরো এখন আমি তোমাদের সাথে কথা বলা শুরু করলাম, কথা বলতেছি কোনো জায়গায় থামতেছি না, কোনো জায়গায় কিছুই বলতেছি না, আমরা বলেই যাচ্ছি। তাহলে সেই সব ক্ষেত্রে আমরা কি করব? আমরা দেখতেছি যে আমি কি করতে পারতেছি না, আমি কোন জায়গায় থামার না কারণে তোমরা আমাকে আমার কোনো কথা বুঝতে পারতেছো না। আমার মনে হয় এখনো তোমরা আমার কথা বুঝতে পারছো না, কারণ আমি কোন জায়গায় থামতেছি না। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে কম্পেনসেট করার জন্য চলে আসলো ক্যাপিটালাইজেশন বা পাংচুয়েশন। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এই ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন। এই পাংচুয়েশন মার্কস কিন্তু জানাটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যাদের যাদের কোশ্চেন গুলো আছে আমরা কোশ্চেন গুলো ক্লাস শেষে দেবো। একটু আমরা ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশনে চলে গেছি, যেহেতু শুরু করে দেই, আমরা কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে দিব, আমরা কোশ্চেন গুলো রেখে দিচ্ছি। থ্যাংক ইউ। ওকে, সো পাংচুয়েশন কিন্তু মূলত এই জন্য আসলো যেন আমরা যখন কথা বলি তখন যদি ধীরে ধীরে বলি, বুঝিয়ে বলি, আমাদের কিন্তু বুঝতে সুবিধা হয়। আমি যদি অনবরত কথা বলতে থাকি, অনর্গল কথা বলতে থাকি, তাহলে কিন্তু আমার বোঝাটা অনেক কঠিন হয়ে যায়। তাই বাক্যে থামার প্রয়োজন আছে। বাক্য লেখার সময় প্রয়োজন মতো জায়গা মতো চিহ্ন দিয়ে আমরা কি করব, একটু থেমে থেমে কথা বলবো। সেটাই হচ্ছে পাংচুয়েশন মার্কের কাজ। তো পাংচুয়েশন মার্ক করতে গেলে আমরা একটু তাকাই। তোমরা যদি একটু স্ক্রিনের দিকে তাকাও, আমাকে বলো ঠিক দেখা যাচ্ছে কিনা। এই যে আমার স্ক্রিনে কি লেখা আছে, একটা ডায়ালগ আছে দুইজন ব্যক্তির, আশা এবং একজন টিচার। তারা কথা বলতেছে মে আই কাম ইন স্যার। তাহলে এই যে এখানে যে জিনিসটা, এটা কেন? একটু পজ দেওয়ার জন্য। এই পজটার যে আরেকটা নাম পাংচুয়েশন হিসেবে, সেটা হচ্ছে কমা। তাইলে আমরা দেখলাম যে পাংচুয়েশন কিন্তু আমাদের দরকার আছে। আমি মে আই কাম ইন স্যার আমরা বলি, যদিও মে আই কাম ইন স্যার এটা কিন্তু আসলে ওয়ে না। আমরা বলবো কিভাবে, মে আই কাম ইন স্যার। ওকে, যে আমরা তাকে বলতেছি, দেন আমরা দেখতেছি একটা কোশ্চেন মার্ক, আমি কারণ স্যারকে জিজ্ঞেস করছি, ঠিক আছে। তো টিচার আমাকে বললো ইয়েস। সো ইয়েস এর পর হয়তো আর সে বাক্য বাড়ায় নেই, তা আমরা কিন্তু ফুল স্টপ দিয়ে দিলাম যে কাম ইন। দেন সে বলল কনগ্রেচুলেশনস। তাহলে কি, এই যে আমার একটা আকস্মিকতা, এই যে আকস্মিকতা, এখান থেকে আমরা কি বুঝলাম যে এখানে আমাদের কি দিতে হবে, একটা এক্সক্লেমেশন মার্ক। ওকে, কনগ্রেচুলেশনস, ইউ হ্যাভ মেড অ্যান এক্সিলেন্ট রেজাল্ট। তাহলে এই যে থামলো, থামার পর আমার আবার দিতে হইলো কি, একটা ফুল স্টপ। এইভাবে করে যদি আমরা পুরোটা পড়ি ডায়লগটা, তাহলে কিন্তু আমরা একটা ফরম্যাট দেখতে পারবো। সেই ফরম্যাটে আমরা কি পাই, যে আমরা স্পেশালি আমাদের কথা বলার সময় আমাদের এক্সপ্রেশন গুলোতে আমরা কমা ইউজ করি, আমরা ফুল স্টপ ইউজ করি, আমরা কোশ্চেন মার্ক ইউজ করি, আমরা ইউজ করে থাকি এক্সক্লেমেশন মার্ক। সো এই ব্যাপারগুলোকে যদি আমরা একত্রিত করি, এই সবগুলো অ্যাকচুয়ালি দ্বারা হচ্ছে পাংচুয়েশন। আর ক্যাপিটালাইজেশনকে যদি ছোট করে বলি, এই যে আমরা প্রথম বাক্যটা বললাম মে আই কাম ইন, এই যে মেটা, এটা কিন্তু কি আমরা বলতেছি একটা ক্যাপিটাল লেটার, যে মে আই কাম ইন। তাহলে এই প্রথমটা কিন্তু আমার ক্যাপিটাল লেটার ইউজ করতে হয় সব সময়, যে কোনো প্রপার নাউনের ক্ষেত্রে, এবং বাক্যের শুরুতে অলওয়েজ এই ক্যাপিটাল লেটার ইউজ হবে। এবং আরেকটা জিনিস অলরেডি বলে দিই, যেটা শুরুতেই, এগুলোর এটা হচ্ছে ইনভার্টেড মার্ক। অর্থাৎ আমরা যদি কখনো কোনো কিছু বলতে যাই, কোটেড সেটা করি, সেই ক্ষেত্রে সব সময় ইনভার্টেড মার্ক ইউজ করতে হবে। এবং ইনভার্টেড মার্ক ইউজ করার পরের যেই আমার ইমিডিয়েট যেই ওয়ার্ডটা ইউজ হয়, সেটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটারে হতে হবে। এই কথাটা কিন্তু কখনোই ভোলা যাবে না। ওকে, সো এখানে আমরা কি কি আছে একটু বোঝার চেষ্টা করি, যে আমরা ইংরেজিতে মেইনলি এই ধরনের পাংচুয়েশন মার্কগুলা ইউজ করে থাকি। দারুণ না? পাংচুয়েশন মার্কগুলা প্রথমে আমরা পাচ্ছি হচ্ছে ফুল স্টপ, একদম ফুল স্টপ করে দিই। আমরা সবাই জানি ফুল স্টপের ইউজটা কি। ওকে, দেন হচ্ছে কমা। কমা কেন ইউজ হয়? আমরা যদি একাধিক জিনিস বলতে চাই, তখন আমরা কমাটা বেশি বেশি ব্যবহার করি। দেন আসতেছে আমাদের সেমিকোলন, একটু হালকা পজ দেওয়ার জন্য। আমরা অনেক সময় কোলন ইউজ করি কি দেওয়ার জন্য, উদাহরণ বোঝানোর জন্য। দেন আমরা কোশ্চেন মার্ক ইউজ করি হচ্ছে কোশ্চেন আস্ক করার জন্য। দেন আমাদের আছে হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন, অর্থাৎ আমরা আশ্চর্য হয়ে গেছি, ওয়াও হঠাৎ কিছু একটা ঘটছে, সেইটা হচ্ছে আমাদের নোট অফ এক্সক্লেমেশন। দেন একটু আগেই যেটা বললাম, ইনভার্টেড কমা। দেন আমাদের আছে অ্যাপোস্ট্রফি, খুব খুব আমরা ইউজ করি, আমরা একটু পরে দেখবো। দেন হচ্ছে হাইফেন আর ড্যাশ। দুইটা মনে রাখবা, ড্যাশটা একটু বড় হয়, হাইফেনটা একটু ছোট হয়, ঠিক আছে, খেয়াল রাখতে হবে। দেন আছে আমাদের সেই ব্র্যাকেটস গুলা, ফার্স্ট হতে পারে, সেকেন্ড ব্র্যাকেট হতে পারে, থার্ড ব্র্যাকেট হতে পারে, এগুলা। তাহলে আমরা কিন্তু পাংচুয়েশন মার্ক গুলার কি কি আছে টাইপস গুলা আমরা একটু দেখে ফেললাম। আমরা দেখি কে কি বলতে চাচ্ছে। তারা সবাই কি এই পাংচুয়েশন মার্ক গুলা চিনি, নাকি কারো কাছে এই জিনিসগুলা নূতন লাগতেছে, একটু শুনি।
Yes, yes, very good, Oronno. Nice, nice. ওকে, নাইস, দারুন, ভেরি গুড। আমরা চিনি, বিনি বলতেছে, আমরা অবশ্যই, হ্যাঁ আমরা অবশ্যই চিনি। তো ফুল স্টপের ক্ষেত্রে কি হবে দেখো, আমরা বলে থাকি যে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ আর অপটেটিভ সেন্টেন্স, একটু আগে যেটা আমরা দেখলাম ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে সেন্টেন্স লেখার পরপরই আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের কি, ফুল স্টপ। ঠিক আছে, তো আমি যদি উদাহরণটার দিকে তাকাই যে বিপ্লব ইজ এ গুড বয়, দেন আমরা কিন্তু বুঝতে পারতেছি যে বিপ্লব একটা ভালো ছেলে। তাহলে আমরা থেমে গেলাম, আমরা কি ইউজ করলাম, আমরা ইউজ করলাম হচ্ছে ফুল স্টপ। ঠিক আছে, তো বলতে পারি যে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ কপালে পরে টিপ। টিপ কি বিন্দুর মতো হয় না, তাহলে এই কপালের টিপটা কি আমার সেই ফুল স্টপ। ঠিক আছে, যেমন কাম টু দা ব্ল্যাকবোর্ড, তোমাকে স্যার বললো যে ব্ল্যাকবোর্ডের সামনে আসো, বসাই দিবা ফুল স্টপ। মে ইউ লিভ লং, কেউ তোমাকে দোয়া করলো, বসাই দিলাম হচ্ছে ফুল স্টপ। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা মনে রাখতে পারি যে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ বসবে। এন্ড দেন হচ্ছে অ্যাব্রিভিয়েশন। এইটা অনেকের একটা প্রবলেম হয়। কি প্রবলেম হয় একটু বলি, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি যে কি প্রবলেম গুলো হয়। অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমরা দেখি, আমরা অনেকে দেখি যে এই যে এম এ, আমরা এম এ লেখার পর না এইখানে আর ফুল স্টপটা দেই না, অথবা বি এ, এই ফুল স্টপটা দেই না, এইটা কিন্তু ভুল। আমাকে বুঝতে হবে এই ধরনের ক্ষেত্রে আমাকে অবশ্যই শেষে কি দিতে হবে, সেকেন্ড ফুল স্টপটা দিতে হবে। আমরা অনেক সময় লিখি যে 5 AM, ঠিক আছে, তুমি নর্মালি ইনফর্মালি ইউজ করতেছো, কিন্তু এই ক্ষেত্রে তোমাকে যদি ফর্মাল ইউজ করতে হয় তাহলে তোমাকে অবশ্যই দুইটা ফুল স্টপ দিতে হবে। ডক্টরেট লিখতে যাচ্ছ তখন তোমাকে কিন্তু ডিআর লেখার পরে ফুল স্টপটা দিতে হবে। এখন মজার একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে আমরা যদি ইউএসএ লিখি তাহলে আমরা এইখানে লিখে আর এই থার্ড ফুল স্টপটা দেই না, অবশ্যই এই থার্ড ফুল স্টপটা দিতে হবে, এটাই কিন্তু ডিমান্ড করে। কিন্তু কখনো যদি আমরা বলি নাসা, আমরা খুব অভ্যস্ত হয়ে গেছি নাসার সাথে, আমরা কিন্তু নাসা লিখতে গেলে জাস্ট এভাবে লিখে ফেলি, আমরা কিন্তু নাসা এন ডট এ ডট এস ডট এভাবে লিখি না, আমরা ডিরেক্ট নাসা লিখে ফেলি। তো এইসব ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা মিস্টার অ্যান্ড মিসেস ব্যবহার করি। এই মিস্টার অ্যান্ড মিসেস এর ব্যবহারটা রেন এন্ড মার্টিনের যে বইটা আছে ওরা কিন্তু মোটামুটি বলে দিছে যে এখন এই প্লেইন ইংলিশে এবং এই রেগুলার ইংলিশে এখন আর এই মিস্টারের পরে কি হয় না, আমাদের ফুল স্টপ হয় না। তবে তোমাদের কোশ্চেনে মাঝে মাঝে মিস্টারের পরে ফুল স্টপ থাকতে পারে, সো বি ভেরি কেয়ারফুল, আমরা এদিকে একটু খেয়াল রাখবো। ঠিক আছে, সো ফুল স্টপটা খুবই ইজি, ফুল স্টপটা যে কোনো বাক্য শেষ করার জন্য আমাদের ব্যবহার করতে হয়। ওকে, আসি তারপরে হচ্ছে আমাদের কি আছে, সেমিকলন। সেমিকলনটা এত বেশি ব্যবহার হয় না, পরীক্ষায় আসে না বললেই চলে, আমি খুব কম দেখছি আসতে, আসে না বললেই চলে। তারপর আমরা একটু বোঝার চেষ্টা করি কেন, কারণ সেমিকলনটা হচ্ছে কমার চেয়ে একটু বেশি কিন্তু ফুল স্টপের চেয়ে একটু কম, একটু হালকা পজ দেয়। তাহলে প্রথম যে জিনিসটা একটু লিখছি বোঝার চেষ্টা করি, কম্পাউন্ড সেন্টেন্স চিনি সবাই, যে সেন্টেন্স গুলো এন্ড, বাট, এন্ড, সো, অর এগুলা দিয়ে যুক্ত হয়, সেই কম্পাউন্ড সেন্টেন্সের যে ক্লজ গুলা, বাক্যাংশ গুলা থাকে, সেইখানে যদি কোঅর্ডিনেটিং কনজাংশন না থাকে সেই ক্ষেত্রে তোমরা বসাইতে পারো হচ্ছে এই সেমিকলন। তাহলে একটু বুঝাই দেই কিভাবে হয়, বুঝার চেষ্টা করি। দ্য টিচার স্টেপড ইন, হি কল্ড দ্য রোলস। এখানে কিন্তু আমরা কি বসাইতে পারতাম, এন্ড বসাইতে পারতাম, কিন্তু আমরা বসাই নাই। এখানে এন্ড না বসাই আমরা কি করতেছি, আমরা ইউজ করতেছি হচ্ছে সেমিকোলন। তাহলে সেমিকোলন আর কোলন প্যাচ লাগালে হবে না, এই হচ্ছে আমার সেমিকোলন আর এই হচ্ছে আমার কোলন। ঠিক আছে, তো কি বুঝতে হবে যে কম্পাউন্ড সেন্টেন্স গুলা, যেগুলো আমাদের লেন্দি সেন্টেন্স, একটার সাথে আরেকটা যুক্ত হয়ে হয়ে বড় হচ্ছে, সেই সব ক্ষেত্রে কিন্তু আমাদের এইটা খুব জরুরি, খেয়াল রাখতে হবে। তবে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো যে এই ধরনের সেমিকোলনের ব্যবহার তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কম। তবে তবে যেহেতু এবার আমাদের প্রশ্নের মার্কসটা বেড়ে গেছে, অর্থাৎ 5-এর জায়গায় 10 হয়েছে, তো আমাদের কিন্তু এই জিনিসটাকে খুব মানে মনে রাখতে হবে, কারণ বলা যায় না, যদি দিয়ে দেয়, ইন্ট্রোডিউস করে দেয় তোমাদের দিয়েই, সো বি ভেরি কেয়ারফুল। ওকে, দেন আমরা অনেক সময় এন্ড, বাট, স্টিল, ইয়ট এগুলো কি করি, এগুলো দ্বারা যুক্ত কোঅর্ডিনেটিং ক্লজ গুলোর অর্থ বিভিন্নভাবে বুঝাই। কিভাবে, যেমন দেখো, হি হেল্পড মি মাচ, সেমিকলন, ইয়ট আই ফেইলড ইন মাই অ্যাটেম্পট। বাক্যটা কিন্তু শেষ হয় নাই, যদি শেষ হয়ে যেত তাহলে কিন্তু এইখানে অবশ্যই আমরা ক্যাপিটাল লেটার ইউজ করতাম। তাহলে এটাও একটা জিনিস মনে রাখতে আমাদের হবে যে কোলনের পরে সাধারণত আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব না। ওকে, সো এই ধরনের যে কোঅর্ডিনেটিং ক্লজ গুলো অর্থ যদি ভিন্ন হয় তখন কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে আমরা কখনোই এন্ড, বাট এগুলা কি করব না, এগুলা জায়গায় আমরা
সেমিকোলন বসাই দিব। ওকে, সো সেমিকোলনের ব্যাপারটা যারা যারা ক্লিয়ার না তারা আবার আমাকে কোশ্চেন করতে পারো। আবারও সহজ করে বলে দিই যে বেশিরভাগ ক্ষেত্রেই কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে এই ধরনের ঝামেলাগুলো হয়। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা এই ধরনের সমস্যাগুলো ফেস করে থাকি। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু পজ দেই, তারপরে হচ্ছে আমরা নেক্সট স্লাইডে যাব। আমরা আজানের জন্য 2 মিনিট সময় নিই, আজানটা শেষ হোক। ইয়েস, কোঅর্ডিনেটিং কনজাংশন কিগুলো? এই যে আমরা দেখলাম যে এন্ড, বাট, ইয়ট এগুলা। ওকে, রিফাত কি কোশ্চেনটা করছে? রিফাত, তোমার কোশ্চেনটা আরেকবার করো প্লিজ। সুমাইয়া আবার বুঝান ভাইয়া, কোনটা কোনটা? হ্যাঁ, কমার সেমিকোলনের ডিফারেন্স আমরা তো বলতেছি যে হ্যাঁ, আরেকজন আমাকে জিজ্ঞেস করলো কি, অনেকগুলো কোশ্চেন, আমরা সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিব। ডোন্ট ইউ ওয়ারি, আমরা সব অ্যান্সার দিব, জাস্ট একটু সময় লাগবে। আমরা অ্যান্সারগুলো সবাইকে দিয়ে দিব, তোমরা কোনো টেনশন করো না, অ্যান্সারগুলো সব আমার কাছে আছে। একজন বলছে হু কেয়ারস বাবা, সেটা হবে হচ্ছে ডু দে। কি হবে? ডু দে। হু কেয়ারস হবে ডু দে। ওকে, তবে এগুলো বেশি আসে না। ওকে, সো এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আমরা একটু অপেক্ষা করি, আর 1 মিনিট নামাজের ব্যাপারটা শেষ হোক, দেন আমরা করি। আমরা একটু মাঝখানে কোশ্চেন গুলো নিয়ে নেই, টেক কোশ্চেন গুলো কি কি আছে আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা ক্লাসটা শেষ করে দিব, একটু ওয়েট। আচ্ছা, তারপরে আমরা একটু দেখি যে যদি কোলন বা সেমিকোলন থাকে তখন কি হয়। দেখো, কোলন বা সেমিকোলনের ক্ষেত্রে সেমিকোলন আমরা পড়ে ফেলছি, এখন আমরা আসবো হচ্ছে কোলন। কোলন হচ্ছে যেটা, সেটা হচ্ছে একটু বেশি থামবে। অর্থাৎ এইসব ক্ষেত্রে কয়েকটা নির্দিষ্ট ওয়ে আছে। যেমন তুমি যদি বলো কারো কোয়ালিটি ব্যাখ্যা করো বা কারো খারাপ গুণ ব্যাখ্যা করো, সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, একের পর এক জিনিসটা যেটা লিখবা সেটা তুমি কোলন দিয়ে লিখবা। এটা কিন্তু আমরা বাংলায় যখন লিখতাম তখন খুব বেশি ইউজ করতাম। এইদিকে তাকাও, আমরা বলতেছি যে হিজ কোয়ালিটিজ আর অ্যাজ ফলোজ। তাহলে কি কি আছে তার কোয়ালিটি গুলা? তার কোয়ালিটি গুলো হচ্ছে সিনসিয়ারিটি, কমা, অনেস্টি এন্ড ট্রুথফুলনেস। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোলন আমরা কোথায় ব্যবহার করব, এবং কোলনের এই হচ্ছে আমাদের সাংকেতিক চিহ্নটা কিভাবে আমরা প্রকাশ করতে পারি। দেন হচ্ছে অনেক সময় বক্তা বা কোটেশন, একটু আগে আমরা দেখছি যে কোলনের ব্যবহারটা হয় বেশিরভাগ ক্ষেত্রে কোন জায়গায়, ডায়লগ লেখার সময়। অর্থাৎ আমরা যখন ডায়লগ গুলা লিখি তখন কিন্তু আমরা এই যে কোলনটা ইউজ করে থাকি। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে দুইটা ব্যাখ্যামূলক বাক্য, এই দুটা বাক্যকে যদি চেঞ্জ করতে হয় এবং বিচ্ছিন্ন করতে হয় সেই ক্ষেত্রে আমরা ইউজ করি। যেমন ডক্টর আই নো ইব্রাহিম উই লিভ টুগেদার ফর এ লং টাইম। দুইটা আলাদা আলাদা বাক্য, একজনই বললো, কিন্তু এটাকে একটু পজ দিয়ে আমরা দুইটাকে আলাদা করে লিখে দিলাম যে ডক্টর আই নো ইব্রাহিম উই লিভ টুগেদার ফর এ লং টাইম। এখানে আমরা কি বসিয়ে দিলাম? আমরা বসিয়ে দিলাম কোলন। তাহলে এই কোলন গুলা কিন্তু ইম্পর্টেন্ট, একটু বোঝার চেষ্টা করব। আজান হচ্ছে, অনেকের প্রবলেম হচ্ছে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। সেমিকোলনের ব্যবহারটা আবার একটু বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। সেমিকোলন গুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্স কি? কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যেই ধরনের সেন্টেন্স গুলার 2টা থেকে 3টা বা একাধিক আরো বেশি কি থাকে, ক্লজ থাকতে পারে, এবং সেই ক্ষেত্রে আমরা এন্ড অথবা বাট অথবা অর, এলস এগুলো আমরা ইউজ করি, এন্ড সো। তো সেই সব ক্ষেত্রে আমরা যখন এই এন্ড বা বাট এগুলো যুক্ত করি না, তখন আমরা বেসিক্যালি এই কি ইউজ করে থাকি, আমরা এই সেমিকোলনটা ইউজ করে থাকি। ওকে, এন্ড দেন যদি মাঝে মাঝে এন্ড বাটটা আমরা ইউজ করেও ফেলি, কিন্তু আমরা একটা ফুল সেন্টেন্স লেখার জন্য, এই যে ফুল সেন্টেন্স লেখার জন্য আমরা ভাগ করে নেই, তখন আমরা কি করি, প্রত্যেকটা জায়গায় একটু বেশি থেমে নেই। থেমে আমরা কি করি, সেইখানে প্রত্যেকটা বাক্যে এন্ড, ইয়ট, তারপর হচ্ছে স্টিল এগুলা বসাই ফেলি। ওকে, আচ্ছা, এখন আমরা জাম্প করব হচ্ছে কমা। কমার ক্ষেত্রে কিছুই বলার নাই, কারণ কমা আমরা ইউজ করতে পারি না এমন মানে কেউ আছে কিনা আমি জানি না, থাকলে তোমরা কমেন্টে জানাও। সো কমার ক্ষেত্রে যেটা হয়, আমরা পাশাপাশি অনেকগুলো শব্দ বসালাম। সেই শব্দগুলোর ক্ষেত্রে ধরো তোমরা 3 বন্ধু, রাতুল,
ফারহান এন্ড জয়। তাহলে এই এন্ড এর আগ পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে কমার বন্ধনে থাকবে, যে রাতুল কমা ফারহান এন্ড জয় আর গোয়িং টু স্কুল। অথবা আমরা অনেক সময় ফ্রেজাল ওয়ার্ড ইউজ করি, যেমন রিচ এন্ড পুয়ার, ওয়াইজ এন্ড ফুলিশ। তাহলে এইদিকে একটু তাকাও, রিচ এন্ড পুয়ার, ওয়াইজ এন্ড ফুলিশ, এর মাঝখানে একটা কমা বসাইছি কেন? দুইটা জিনিসকে আমরা বোঝানোর চেষ্টা করছি একসাথে, এবং এইখানে তারপর দুইটা বাক্যকে আলাদা করে আমরা লিখছি রিচ এন্ড পুয়ার কমা ওয়াইজ এন্ড ফুলিশ কমা অল মাস্ট ডাই। এই থার্ড কমাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে নাউন অফ অ্যাপোজিশন। অনেক সময় আছে না, আমরা বলি যেমন আইমান সাদিক ভাইয়া আমাদের কি ফাউন্ডার অফ 10 মিনিট স্কুল। তাহলে আমি যদি লিখি যে আইমান সাদিক কমা the founder of 10 minute school is a great guy or scholar, whatever it is. তাহলে এখানে একটু খেয়াল রাখো, কি খেয়াল রাখো, এই যে আইমান সাদিক তারপর একটা কমা দিছি এবং দ্য ফাউন্ডার অফ 10 মিনিট স্কুল। এটা অনেক সময় আমরা একজন মানুষের একটা বৈশিষ্ট্য বর্ণনা করতে গেলে বা একটা জায়গার বৈশিষ্ট্য বর্ণনা করতে গেলে তার আরেকটু অংশ অ্যাড করি, সেই ক্ষেত্রে আমাদের এই দুইটা কমা ইউজ করতে হয়। এটাকেই বলা হয় অ্যাপোজিশন, অর্থাৎ নাউন বা প্রোনাউন ফ্রেজের পূর্বে ও পরে আমরা এটা ব্যবহার করি। এখানে আরেকটা উদাহরণ আছে যে মিল্টন দ্য গ্রেট পয়েট অফ ইংল্যান্ড। মিল্টন ছিল কি ইংল্যান্ডের একজন গ্রেট পয়েট, বা আমরা বলতে পারি কাজী নজরুল ইসলাম দ্য গ্রেট পয়েট অফ বাংলাদেশ, ওকে, ওয়াজ রেভেল পয়েট। ঠিক আছে, মিল্টন অন্ধ ছিলেন তাই এখানে ব্লাইন্ড আছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, নাউন অফ অ্যাপোজিশন। দেন কমার আরেকটা ব্যবহার হচ্ছে যে ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস আমাদের বাংলা দ্বিতীয় পত্রে খুব বেশি একটা ব্যবহৃত হয় না, তবে ভোকেটিভ কেসটা হচ্ছে এরকম সম্বোধন করলো, বলে না শান্তনু কাম হেয়ার, এই যে শান্তনু ডাকটা দিলাম এরপরে আমাকে একটা কমা বসাতে হবে, যে শান্তনু এখানে আসো, থ্যাংক ইউ মাই ফ্রেন্ডস। আমরা কিন্তু এখন চ্যাটিং এর ক্ষেত্রে এগুলো খুব ইউজ করি, থ্যাংক ইউ দোস্ত, কিন্তু আমরা অ্যাকচুয়ালি বুঝি না যে থ্যাংক ইউ এর পরে আমাদের কি করতে হয়, একটা কমা দিতে হয় এই ভোকেটিভ কেসের কারণে, কারণ এটা জোর দেয়া হয় যে থ্যাংক ইউ, তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছি। ওকে, আচ্ছা, এছাড়া আমরা সম্বোধনের ক্ষেত্রে যেমন বসাবো, দেন আমরা এই অ্যাপোজিশনও সেম কাজটাই করব। দেন আমরা যদি চলে যাই পরের স্লাইডে, আমরা দেখতে পারবো যে কোটেশন গুলা, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি দুই ধরনের স্পিচ আছে, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ওকে, সো ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে আমরা জানি যে ডিরেক্ট স্পিচে অলওয়েজ একটা স্পিচ দেওয়া হয় যেখানে কেউ একজন কিছু বলতেছে। সো দেখো বললো যে ফাদার সেড টু হিম গো টু কলেজ, তো ফাদার কি বললো, যাও কলেজে যাও। তাহলে এই যে গো টু কলেজ, এইখানে কিন্তু আমাকে কি হচ্ছে ইনভার্টেড কমা আছে। আমি একদম শুরুতে বলে দিছিলাম যে ফাদার সেড টু হিম, এখানে একটু পজ দিতে হবে, এখানে কমা বসাবো। এন্ড গো টু কলেজের ক্ষেত্রে কি বলবো, আমরা বলবো হচ্ছে যে এই জিটাকে আমরা ক্যাপিটাল করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। দেন আমাদের শর্তবোধক যে বাক্যগুলো আছে, যেমন ইফ কন্ডিশনাল, ইফ কন্ডিশনালের ক্ষেত্রে সবসময় মাঝখানে দুইটা আলাদা আলাদা ক্লজ হয়। ইফ ইট রেইনস আই শ্যাল নট গো আউট, তাহলে ইফ ইট রেইনস এর পরে এটা হচ্ছে শর্ত, এই শর্তের উপর আমি যাব কি যাব না নির্ভর করে, তাই এখানে কমা দিয়ে দিতে হবে। তাছাড়া হাউএভার, অফকোর্স, এগুলো যদি বাক্যের মাঝখানে বসে নির্দিষ্টভাবে কোনো অর্থ বোঝায়, তখন আমাদেরকে অবশ্যই কি করতে হবে, কমা বসাতে হবে। একটা উদাহরণ দেখি, দ্য লার্নিং সিস্টেম ইজ অফ কোর্স দ্য ওয়ে টু সাকসেস। তাহলে এই যে ইজ এর পরে কমা হইলো, দেন হচ্ছে আরেকটা কমা। তাহলে এই অফ কোর্স যদি বাক্যের মাঝখানে থাকে, হাউএভার যদি বাক্যের মাঝখানে থাকে, তাহলে আমরা কি করতে হবে, সেইখানে দুইটাকে কমা বসিয়ে দিতে হবে। আশা করি বুঝতেছো, না বুঝলে প্রশ্ন করো, প্রশ্ন থাকলে করে ফেলো। ওকে, হ্যাঁ আমরা ক্লাস শেষ করে দিব, একটু থাকি। ওকে, আরেকটা হচ্ছে নাউন অ্যাবসলিউট। নাউন অ্যাবসলিউটটা কি জানো, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা কাউকে কোনো একটা ফুল লাইন বলবো, কিন্তু তার মাঝখানে দুইটা ঘটনা একসাথে বলতেছি। ধরো, দ্য সান হ্যাভিং সেট উই স্টার্টেড ফর হোম, অর্থাৎ আমরা অনেক সময় বিকালে খেলতে যাই, খেলার সময় দেখি সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবে যাওয়ার কারণে আমাকে দ্রুত বাড়িতে চলে আসতে হয়। দ্রুত বাড়িতে আসার সময় আমি কথাটা এইভাবে প্রকাশ করতে পারি ইংলিশে, দ্য সান হ্যাভিং সেট উই স্টার্টেড ফর হোম, আমরা যাওয়ার জন্য দৌড় দিলাম বা আমরা যাওয়ার জন্য আমরা হাঁটা শুরু করে দিলাম, এই মাঝখানে বসে যাবে একটা কমা, এটাকেই বলতেছি আমরা নাউন অ্যাবসলিউট। এই বাক্যাংশগুলোর মাঝখানে অবশ্যই কি হয়ে যাবে, একটা কমা বসাই দিতে হবে। আরেকটা হচ্ছে স্যালুটেশন। আমরা কিন্তু কি করি, আমরা পত্র লিখি, লেটার লিখি যে ডিয়ার স্যার, অথবা ডিয়ার স্যার লিখি না, মনে হয় ডিয়ার স্যার লিখলে আবার স্যার বকা দিবে, তো আমরা লিখি রেসপেক্টেড স্যার বা ডিয়ার ফাদার বা রেসপেক্টেড ফাদার, ডিয়ার ফ্রেন্ড, এগুলোর পরে কমা হয়। তারপরে আই রিমেইন স্যার, এগুলোর পরে কমা হয়। ওকে, সো আরেকটা ইম্পর্টেন্ট একটু বলে দিই, এটা একটু প্লিজ মনোযোগ দেই, বাট দ্বারা যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি বাট হচ্ছে কিসে ব্যবহৃত হয়, কম্পাউন্ডে,
তাহলে তোমার প্রশ্ন থাকতে পারে কেন কমপ্লেক্স সেন্টেন্সে বাট আসলো। হ্যাঁ, মাঝে মাঝে এমন হতে পারে যে দুইটা বাক্যাংশ আছে মাত্র, একাধিক নাই, এবং এই দুইটা বাক্যাংশ একটা কমপ্লেক্স স্ট্রাকচারকে তোমাকে বোঝানোর চেষ্টা করতেছে, তখন আমরা বলতে পারি যে বাটের আগে একটা কমা দাও। তাহলে তুমি বুঝে নিবা যে যেইখানে এটা চেনার জন্য যে বাটের আগে যদি কমা থাকে তাহলে সেইটা আর কি নাই, সেটা আর কম্পাউন্ড সেন্টেন্স নাই। ওকে, সেটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। কাইন্ডলি বোঝার চেষ্টা করবো, কাইন্ডলি। ওকে, আসো এরপর আছে নোট অফ ইন্টারোগেশন। যে কোনো জায়গায় প্রশ্নবোধক বাক্যের শেষে আমরা ব্যবহার করে থাকি যে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তোমরা কি কাজটা করেছো। এই যে আমরা জিজ্ঞেস করলাম, এইখানে আমরা কি করলাম, আমরা কোশ্চেন মার্ক জিজ্ঞেস করে ফেললাম, অর্থাৎ কোশ্চেন মার্ক এসে বললো আমাদের। দেন বাক্যের শুরুতে যদি এই ধরনের ভার্ব থাকে, বাক্যের শেষে কিন্তু নোট অফ ইন্টারোগেশন কি হয়, যেমন ডিড দিয়ে, ডু দিয়ে, আমাদের যে টু ডু ভার্ব, টু বি ভার্ব, এগুলো যে ছিল আমরা পড়েছি, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের সব সময় কি হবে, সব সময় আমাদের কোশ্চেন মার্ক হবে। ওকে, দেন আমরা এইখানে যদি দেই নোট অফ এক্সক্লেমেশন। এক্সক্লেমেশন হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা বারংবার দেখেছি কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ইউজ হয়। সো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখবো যে কোথায় কোথায় নোট অফ এক্সক্লেমেশন হয়। অনেক সময় তোমরা ভুল করে ফেলো, কোনো একটা ওয়ার্ড, যেমন কেউ ডাক দিছে, যে ওই যে একটু আগে পড়ালাম তোমাদেরকে, ঠিক আছে, যে সানা কাম হেয়ার, সানা কাম হেয়ার, এই সানা কাম হেয়ার আমি যদি একটু লিখি যে সানা কাম হেয়ার, সো এইখানে কিন্তু আমরা অনেকেই ভুল করে এই জায়গাটার ভিতরে কি বসাই দেই, এক্সক্লেমেশন। এটা কিন্তু হবে না, সাবধান। তবে এলাস, হুররা, তারপর হচ্ছে আমাদের এই ধরনের সেন্টেন্সে ইফ দিয়ে যদি শুরু হয়, ইফ আই ওয়ার এ বার্ড, এই ধরনের সেন্টেন্সে আমরা কি বসাবো, আমরা বসাবো হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন। ঠিক আছে, এগুলো খুব সাবধান এবং খুব ভালো করে মনে রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমরা যদি হোয়াট অথবা হাউ দিয়ে বাক্য শুরু করি, এবং সেটার ক্ষেত্রে যদি শেষে গিয়ে আমাদের সাবজেক্ট এবং কি আমাদের সাহায্যকারী ভার্ব বসে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কি বসাবো, নোট অফ এক্সক্লেমেশন। আচ্ছা, এখন আসো হচ্ছে ড্যাশ। ড্যাশের ক্ষেত্রে আমরা বলছি ড্যাশটা একটু বড় হয়, আর হচ্ছে আমাদের ড্যাশের পরে যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে আমাদের হাইফেন, এটা একটু কম মানে বড় হয়, একটু ছোট হয়ে যায়। তো আমরা একটু দেখি। আচ্ছা, অলরেডি অনেকেই প্রশ্ন করতেছে নামাজ এবং যে ব্যাপারগুলো, আচ্ছা আমরা দেখতেছি কি করা যায়। দেন হচ্ছে আমাদের ড্যাশের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে সাধারণত ড্যাশগুলো আমাদের পরীক্ষায় বেশি একটা আসে না, তবে একটা বাক্যের পুনরাবৃত্তি করলে অথবা কোনো একটা তাৎপর্য বোঝাতে গেলে আমরা ড্যাশ ইউজ করি, করি না আমরা, যে দোস্ত এই যে ঘটনা এটা ঘটছে, যে এই স্টোরির হিরোটা ছিল এরকম, দেন আমরা কি করি, একটা ড্যাশ দিই, ড্যাশ দিয়ে বোঝানোর চেষ্টা করি যে সে ছিল একজন ভালো মানুষ, সে ছিল একজন খারাপ মানুষ। এই ইউজটা একটু মনে রাখতে হবে। দেন হচ্ছে আমাদের যে ইউজটা আছে সেটা হচ্ছে হাইফেন। হাইফেনের ক্ষেত্রে আমরা দেখবো যে ফাদার ইন ল, মাদার ইন ল, স্কাই ব্লু, এইসবের ক্ষেত্রে আমাদের কি হয়, কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের, সরি এটা হয়ে যাবে ওয়ার্ড, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ব্যাপারগুলো ব্যবহৃত হয়। এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যখন আমরা লিখি, অর্থাৎ খাতার সময় আমরা এরকম লিখি না যে লাইক লিখতে পাই না এই সেন্টেন্সের শেষে, আমরা এইখানে এসে কি করি, এই হাইফেনটা বসিয়ে দিই। এগুলো পরীক্ষায় খুব বেশি একটা আসে না, কোনো সমস্যা নেই। ইনভার্টেড কমা তো আর বলার কিছু নেই, বাক্যের মধ্যে কিছু উদ্ধৃত করতে চাইলে আমরা সেই ইনভার্টেড কমাগুলো ইউজ করি, ঠিক আছে। এবং কোনো একটা ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা একটা ইউজ করি, একটু বুঝো প্লিজ যারা আছি, যে একটা গল্পের নাম লিখছি অথবা একটা ঘটনা ঘটে গেছে এইসব ক্ষেত্রে, অথবা আমরা বলতে চাচ্ছি সেই কাজটা করছে, সেই সব ক্ষেত্রে আমাদের একটা ইনভার্টেড কমা দিতে হয়। কয়টা দিতে হয়, একটা, সেই ক্ষেত্রে দুইটা হয় না। আর সাধারণত আমাদের এই যে এই ধরনের ক্ষেত্রে, অর্থাৎ বাক্যের ভিতরে আমরা কেউ কিছু বলতেছি, টিচার আমাকে কিছু বলছে, আমি টিচারকে কিছু উত্তর দিছি, এইসব ক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমাটা হয়ে যায়, যেটা ডাবল হয়, সেটা কিন্তু সিঙ্গেল হয় না। এবং ব্র্যাকেটস গুলো আমাদের খুব বেশি একটা আসে না, এগুলো আমরা দেখে নিব এর ভিতরে। এখন যদি আমরা আসি ক্যাপিটালাইজেশনে, ক্যাপিটালাইজেশনে কি হয় আমরা জানি যে ক্যাপিটাল ওয়ার্ড গুলা সবসময় প্রথমে লিখলে আমাদের ক্যাপিটাল ওয়েতে লিখতে হবে। অর্থাৎ ধরো আমরা যে মাই ডিয়ার মাদার অথবা ডিয়ার স্যার এগুলা লিখি, এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে সবগুলো আমরা মানে ক্যাপিটাল লেটার লিখবো। বা দা কুরআন, দা অবজারভার, এগুলো হচ্ছে কি আমাদের পুস্তক বা পুস্তিকার নাম, ভুলেও এগুলা কি করা যাবে না, ভুলেও এগুলা মানে ছোট হাতের স্মল লেটার লেখা যাবে না। যেমন বাংলাদেশ লিখছো, ইউএসএ লিখছো, দা ইউএসএ, হ্যাঁ, এইসব ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো যে উপাধির ক্ষেত্রে, উপাধির ক্ষেত্রে কি হয়, যে আলেকজান্ডার, এই যে নাউন অফ অ্যাপোজিশন, দা গ্রেট ইনভেডেড ইন্ডিয়া, তাহলে এই যে আলেকজান্ডারের এটাও হবে ক্যাপিটাল, এবং আমরা ইন্ডিয়ার আইটা বড় হাতে দেখলাম। এই সব ক্ষেত্রে একটু সাবধান, এই ক্যাপিটাল লেটার কিন্তু ভুল করা যাবে না, সাবধান, ভেরি গুড। আচ্ছা, যারা যারা লিখতেছো কমেন্ট, ইনভার্টেড কমার পর ফার্স্ট ওয়ার্ডটা অ্যালফাবেট ক্যাপিটাল হবে অবশ্যই, এখানে একটু ভুল হয়ে গেছে, এটা আমরা ঠিক করে দিব, এখানে একটু ভুল হয়ে গেছে, অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। যেমন দেখো এই যে কোটেশনের
প্রথম লেটার ক্যাপিটাল হয়। দ্য হেডমাস্টার সেই টু দ্য স্টুডেন্ট ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, তাহলে এই যে ইউটা, এখানে ইউটার ওয়াইটা হবে কি ক্যাপিটাল লেটার। আচ্ছা ফাহিম, আমাকে একটু জানাও আমরা কি প্র্যাকটিস করতে পারবো কিনা, কারণ সময় কতটুকু আছে। ফাহিম, তোমার দৃষ্টি আকর্ষণ করতেছি। ফাহিম, আচ্ছা ওকে, দেন হচ্ছে আমাদের হচ্ছে যদি কোনো প্রকার জাহাজ, বিমান, জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় এগুলা থাকে, অলওয়েজ কি হবে, অলওয়েজ হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার হবে। এবং আমরা যদি কোনো একটা সাবজেক্টের নামও লিখতে যাই সেই ক্ষেত্রেও কিন্তু ক্যাপিটাল হবে, সেটা বাক্যের শেষেই হোক না কেন। বাক্যের শুরুতেই শুধু ক্যাপিটাল লেটার হয়, এই ধরনের মানে যে আমাদের ভিতরে যে বিশ্বাসটা আছে এটা কিন্তু দূর করতে হবে। বাক্যের শুরুতেই শুধু মানে ক্যাপিটাল লেটার হয় না, যে কোনো জায়গায় ক্যাপিটাল লেটার হতে পারে তার কি অনুসারে, তার ব্যবহার অনুসারে। ওকে ফাহিম, তুমি কি আছো? ভাইয়া হ্যাঁ, আমাদের আর কতটুকু সময় আছে? 1-2 মিনিট আসলে হবে। ভাই আমরা একটু ওভার টাইমে চলে যাচ্ছি, কারণ আমাদের 8টা বাজে আরেকটা ক্লাস আছে, তো এই কারণে 15 মিনিট আগে ছেড়ে দেওয়ার কথা। তো ওকে একটা কাজ ওকে করা যেতে পারে, প্র্যাকটিস গুলো যেহেতু অ্যান্সার সহ দেওয়া আছে, আমি একটু পরেই মানে ওদের স্লাইড গুলো দিয়ে দিলে ওরা অ্যান্সারটা দেখে নিতে পারবে। ওকে ওকে, দারুণ। তো আসলে আমরা দেখলাম যে আসলে সময় স্বল্পতা, আমরা একটু এক্সারসাইজ গুলো করতে চাইছিলাম, বাট আমি বলবো এই এক্সারসাইজ গুলো তোমাদের দিয়ে দেওয়া হবে, স্লাইড গুলো তোমাদের প্রোভাইড করা হচ্ছে, তোমরা অবশ্যই অ্যান্সার গুলো মিলিয়ে নিবে এবং করে নিবে, এবং প্রয়োজনে পরবর্তী ক্লাসের শুরুতে যদি কারো কোনো সমস্যা থাকে শুরুতেই জিজ্ঞেস করে দিতে পারো, অথবা তোমরা আমাদের কন্ট্রিবিউটরদের কাছে প্রশ্নটা দিয়ে দিতে পারো, এবং আমাদের ওয়েবে কিন্তু কোশ্চেন দেওয়ার উপায় আছে, সেই কোশ্চেনগুলো তোমরা যদি সেখানে গিয়ে সাবমিট করো আমরা অ্যান্সারগুলো তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি দিয়ে দেবো ইনশাআল্লাহ। সো আমার মনে হয় আজকে আমরা কন্টিনিউ না করি, তো আমাদের এই টেক কোশ্চেন এন্ড পাংচুয়েশন মার্কের এই ক্লাসটা এখানেই শেষ হচ্ছে, এবং তোমরা খুব ভালো থাকবা সবাই এবং পড়াশোনার সাথে যুক্ত থাকো। ইনশাআল্লাহ আমরা সবাই খুব সুন্দর করে পড়তে থাকবো এবং পড়াগুলো ভালো করে বুঝে নেক্সট ক্লাসের জন্য রেডি হয়ে যাব। ভালো থাকো সবাই, আমি বিদায় নিচ্ছি।